আনহা বুঝে যায় যে আকাশ হয়তো তার থেকেও বেশি অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে গেছে। তাই সে আকাশকে রেখে চটজলদি জমিন থেকে গায়েব হয়ে পরিপালকে চলে যায়। এদিকে আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আনহার এমন অদ্ভুত আচরণের কথা চিন্তা করছে। সে অনেকটা সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আনহার জন্য। কারণ শুরুতে তার মনে হয়েছে আনহা 3 সেকেন্ডের নিয়মবিধি মেনে পরিপালকে গিয়েছে, কিন্তু 3 সেকেন্ডের জায়গায় 10 মিনিটেরও বেশি সময় হয়ে গিয়েছে আকাশ আনহার জন্য অপেক্ষা করছে, কিন্তু আনহা আর জমিনে আসেনি। তাই সে আবার অন্য একটা রিকশা নিয়ে বাড়িতে চলে যায়। বাসায় এসে সে আনহার অদ্ভুত আচরণ সম্পর্কে ভাবতে শুরু করে। সেই সময়েই তার মা তার রুমে উঠে এসে তাকে বলে, তোর বাবা তোকে নিচে জলদি ডাকছে, তাড়াতাড়ি নিচে নেমে আয়। আচ্ছা মা, তুমি যাও, আমি আসছি। মা চলে গেল। তার কিছুক্ষণ পরেই নিচে নেমে বাবার সাথে দেখা করলাম। বাবা বলো, তোর সমস্যাটা কোথায় আকাশ? কই, কিসের সমস্যা বাবা? আমি অসুস্থতার জন্য আজকেও কাজে যেতে পারি নাই। তাই উপরে তোর হাবভাব দেখে মনে হচ্ছে তুই কলেজে যাস নাই। কাহিনীটা কি একটু বলবি? আমি যেদিন এই বাসায় থাকি সেদিন এই তোকে দেখি বাসায়। তুই পড়ালেখা করিস কখন? বাবা, আসলে একটা কাজে গিয়েছিলাম, তাই কলেজে যাওয়া হয়নি। তোর কলেজ থেকেও কাজ বেশি হয়ে গেছে? হ্যাঁ, তুই তো দেখছি আমাকে কবরে না পাঠিয়ে শান্তি হবি না। একে তো আমার রক্তমাংস চুষে চুষে খাচ্ছিস, তার উপরে আবার পড়ালেখাতেও ফাঁকিবাজি। তোর মধ্যে সত্যিই আমি পরিবারের জন্য ভালোবাসা নামক কিছুই দেখছি না। অবশ্য থাকবেই বা কি করে, আমার রক্ত হলে তো ঠিকই আমার কষ্ট বুঝতি। অন্যের ময়লা আবর্জনা তুলে এনেছি দেখেই আজকে এই দশা তোর। তোর মায়ের কথা সেদিন না শুনে তোকে রাস্তার ধারেই ফেলে রেখে চলে আসা উচিত ছিল। তাহলে আজকে এই দিন দেখতে হতো না। কেউ না কেউ তোকে তুলে নিয়ে যেত। বাবার মুখে এসব কথাবার্তা শুনে কলিজাটা মোচড় দিয়ে উঠল। বাবা, কি সব বলছো তুমি? সত্যিই বলছি। তোর মতন কুলাঙ্গারকে পথের ধার থেকে আমাদের উঠিয়ে আনাই আমাদের জীবনের সবচাইতে বড় ভুল ছিল। তাই তো তোর জন্মদাতা মা তোকে ময়লার স্তূপের মধ্যে ফেলে রেখে চলে গেছে। কারণ তারা জানত যে তুই ভবিষ্যতে গিয়ে একটা অকর্মা ছেলে হবি, যে কিনা মানুষের রক্তমাংস চুষে খেয়ে বড় হবি। তোর ভবিষ্যতে তারা আগ থেকে জেনেই তোকে এভাবে ময়লার স্তূপের মধ্যে ফেলে রেখে চলে গেছে। আর সেই ময়লা আমরা ঘরে তুলে এনে জীবনের সবচাইতে ভুল করেছি। যদি সঠিক করতাম তাহলে সংসারের জন্য কিছু করার চিন্তাভাবনা তোর মাথায় থাকত। বাবার মুখে লুকায়িত নিজের চিরন্তন সত্য কথাগুলো শুনে নিজের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে আমার। চোখ থেকে টলমল করে পানি ঝরছে। আমি অন্যের সন্তান দেখেই হয়তো বাবা নামক মানুষটার কাছ থেকে আজ এতটা অবহেলা পাচ্ছি। তাছাড়া আমার উপরে সর্বক্ষণ ক্ষিপ্ত থাকার কারণ এই হয়তো এটা ছিল। এতদিন বাবা আমার উপরে ক্রোধিত থাকলেও আজ তার আসল কারণটা আমার জানা হয়ে গেছে। বাবার কথার প্রত্যুত্তরে কি বলবো ভেবে পাচ্ছি না। তাই চুপচাপ চোখের পানি ছেড়ে দিয়ে বাবার দিকে তাকিয়ে আছি। তখনই তিনি আমার বলে উঠল, তোর এই চোখের পানির কোনো মূল্য নেই আমার কাছে। না হয়তো আমি যে রক্তমাংস ক্ষয় করে মাথার ঘাম পায়ে ফেলি এবং তার সাথে কষ্টের তাড়নায় মাঝে মধ্যে চোখের পানিও ঝরে, সেই কষ্টটা তুই উপলব্ধি করতে পারতি এবং কোনো চাকরি বাকরি খুঁজে নিতি। কিন্তু তুই তা না করে পড়ালেখা করে করে দিন পার করছিস, যেই পড়ালেখার ধরন পুরোপুরি ভিন্ন রকমের। আমি যেদিন এই বাসায় থাকি সেদিন এই তোর সাথে আমার মোলাকাত হয়। তাহলে কোনো ছাতার মাথার পড়ালেখা করছিস তুই?
বাবা আমি কোথায় গিয়েছি সেটা তো শুনবে তুমি। না আমার কোনো কিছু শোনার প্রয়োজন নেই। অনেক শুনেছি তোর কথা। এবার তুই আমার কথা শুনবি। তোর কাছে খালি দুটো রাস্তা আছে। হয় তুই এই বাড়ি ছেড়ে চলে যা এবং নিজের পথ বেছে নে। দুই না হয়তো পড়ালেখা বাদ দিয়ে রেখে সংসারের হাল ধর। কারণ তোর যেই পড়ালেখার ধরন দেখছি সেটা দ্বারা তোর ভবিষ্যৎ কি হবে তা আমি আগ থেকেই দেখতে পাচ্ছি। সো এবার তুই সিদ্ধান্ত নে কি করবি। বাবা তুমি না শুনলেও আমি কয়েকটা কথা বলি। মনে করো এটাই আমার শেষ কথা। তাই কথাগুলো আমার বলা থেকেও তোমার শোনা প্রয়োজন। দেখো একটু আগে আমার জীবনের ভয়ঙ্কর এক রাজ খুললে তুমি আমার সামনে, যার পরে দুনিয়ার সমস্ত কিছু পানসে হয়ে গেছে আমার জন্য। তাছাড়া তোমরা সব সময়ই আমাকে বলো কিছু করতে। আমি আজ বহুদিন যাবৎ কিছু করার ট্রাই করছি, কিন্তু আজকে ফাইনালি আমার ভাগ্যের চাকা খুলে গেছে। আমার একটা ভালো জব লেগেছে, তাই আজকে আর কলেজে যাওয়া হয়নি। জবের কাজ শেষ করে বাসায় চলে এসেছি, যাতে করে তোমাদের সবাইকে এই কথা জানিয়ে দিয়ে কিছুটা সময় আনন্দ উল্লাস করতে পারি। কিন্তু তার আগেই আমার জীবনের এক ভয়ঙ্কর অতীত খুলে বসেছ তুমি, এবং তার সাথে সাথে আমাকে দুনিয়ার সবচাইতে দুর্গন্ধময় জিনিস ময়লা তার সাথে কিনা তুলনা করলে। শুধু তাই নয়, আমার জন্মসূত্রটাকেও খারাপভাবে ডেডিকেট করলে তুমি। যেখানে আমি তোমাদের সবাইকে খুশির সংবাদ দিতে আসলাম সেখানে তোমরা আমাকে একদম পা দিয়ে কোচলে মাটির সাথে মিশিয়ে দিল। বাবা আমি ভাবতেও পারি নাই যে আমি অন্যের সন্তান। বাবা আমি ভাবতেও পারি নাই যে আমার উপরে তোমার জন্মানো ক্রোধটা শুধু এই কারণেই যে আমি তোমার সন্তান নই। তবে সমস্যা নেই, এখন আমি জেনে গেছি। এরপর আমার জন্য তোমাকে আর কোনো ধরনের কষ্ট উঠাতে হবে না। আমি আগামীকাল সকালে চিরতরে চলে যাব। আমার এই মুখ তোমার সামনে আর কখনো পড়বে না। তবে আমার কথা শুনে এটা ভেবো না যে আমি চাকরি পেয়েছি বলে ঘর ছাড়ছি। আমি ঘর ছাড়ছি এই কারণে যে এই ঘরে আমার রক্তের কেউ নেই, তাই আমি ঘর ছাড়ছি। ভালো থেকো বাবা। আমি খালি আজকের দিনটাই এই বাসায় থাকব। আগামীকাল সকাল হলে আমার চেহারাটা তুমি আর দেখতে পাবে না। তারপর নিজের রুমে চলে এসেছি। নিজের রুমে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বালিশ ভেজাচ্ছি। দুপুরের খাবারটাও খাইনি। না খেয়ে রুমের দরজা আটকে কান্না করতে করতে ঘুমিয়ে গেছি। সেই দুপুরের এক ঘুমে রাত 11টায় ঘুম থেকে উঠেছি। তাও নিজ ইচ্ছায় ঘুম থেকে উঠিনি। ঘুম থেকে উঠেছি কারোর হাতে স্পর্শে। ঘুম ভাঙ্গার পর চোখ মেলে তাকিয়ে দেখি আনহা আমার মাথায় হাত বুলাচ্ছে। আমি উঠে গেছি দেখতে পেয়ে আনহা আমাকে জিজ্ঞেস করল, আকাশ কি হয়েছে তোমার? তুমি কান্না করেছ কেন? কান্নার কারণটা কি তুমি সত্যিই জানো না আনহা? তোমার অলৌকিক শক্তিতে কি ভাটা পড়েছে নাকি? না এমনটা নয়। আমি সব কিছুই জানি, তাও তোমাকে জিজ্ঞেস করেছি আবার। জানার পরেও জিজ্ঞেস করে কেন আমার কষ্টটাকে দ্বিগুণ করে দিচ্ছ? সরি আকাশ, সরি টরির প্রয়োজন নেই। তুমি খালি আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? আমার কাছ থেকে তোমার কোনো স্বার্থ উদ্ধার করা বাকি আছে নাকি সেটা বলো তো আমায়। আকাশ হঠাৎ এমন কথা কেন বলছো? কারণ আমি যাকে সেই ছোট থেকে বাবা বলে জেনে এসেছি সে নিজেই আজকে আমার থেকে স্বার্থ উদ্ধার না হওয়ায় ঘর ছাড়তে বলছে। সেখানে তুমি তো বহু দূরের মানুষ। আমার থেকে যে তোমার কোনো স্বার্থ নাই সেটার কি কোনো নিশ্চয়তা আছে নাকি? সো থাকলে বলে দাও। আকাশের মুখে এমন কথা শুনে আনহা তাজ্জব হয়ে যায়। তার উপরে তার মনের মধ্যেও কষ্টের ভাটা পড়ে।
কারণ একে তো আকাশ সবার কাছে অবহেলিত, দ্বিতীয়ত তার চাহিদাকে আনহা খতম করে দিয়েছে, যার দরুন আনহার চাহিদা ছাড়া আকাশ কখনোই আপন করতে পারবে না। তাই আনহার প্রচণ্ড খারাপ লাগছে আকাশের জন্য। আনহা আকাশকে নিয়ে ভাবুক হয়ে গেছে। অন্যদিকে আকাশ আনহার কাছে কোনো উত্তর না পেয়ে তাকে আবার জিজ্ঞেস করে, কি হলো আনহা, কোনো কথা বলছো না যে? তোমার কি কোনো স্বার্থ উদ্ধার করা বাকি আছে নাকি আমার কাছে? আকাশের কথায় এবার আনহার হুঁশ ফিরে আসে। তাই সে এবার উত্তর দেয়, না আকাশ, আমার কোনো স্বার্থ উদ্ধার করা বাকি নেই তোমার কাছ থেকে। আর তুমি তোমার বাবার কথায় মন খারাপ করিও না। আমি তোমার মন পড়ে সব জেনে গেছি যে তুমি আগামীকাল ঘর ছেড়ে চলে যাবে। আমি সর্বরকমের সাহায্য করব তোমায়। যাক, তাহলে তো ভালোই। আচ্ছা আকাশ, আমি যে 11টার দিকে তোমায় না বলে চলে গেছি, তার জন্য কি তুমি কষ্ট পেয়েছ? আরে বাবা নামক মানুষটার থেকে যেই কষ্ট পেয়েছি, তার তুলনায় দুনিয়ার সমস্ত কষ্ট ফিকে পড়বে। তার মানে তুমি কষ্ট পেয়েছ আমার আচরণে? না, কষ্ট পাইনি, তবে অবাক হয়েছি। কারণ হুট করে কখনো তো আমায় না বলে চলে যাও না। তাই আর কি। আসলে পরিপালকে একটু সমস্যা হয়েছিল, যার দরুন আমার তড়িঘড়ি করে চলে যেতে হয়েছে। আনহা আকাশকে 11টার বিষয় নিয়ে মিথ্যা কথা বলে, কিন্তু আকাশ সেটা ধরতে পারে না। ওহহ, আচ্ছা আচ্ছা, এখন আবার চলে যাও। কাল সকালে জমিনে এসো আবার। না, আমি এখন যাব না। আজ সারা রাত আমি তোমার সাথে থাকব এবং তোমার দুঃখ কষ্টের ভাগ কিছুটা নিজে নিব। কি প্রয়োজন আনহা এমনটা করার? আকাশ, একদম কথা বলবে না তুমি। আমি থাকব তো থাকবই। ওকে, ঠিক আছে, তোমার ইচ্ছে। আমার ইচ্ছে। আচ্ছা, তুমি চোখটা বন্ধ করো তো একটু। কেন? আরে করো না। করলাম। আমি চোখ খুলতে বললে খুলবে। আমি না বলা পর্যন্ত কিন্তু একদম চোখ খুলবে না। আকাশ চোখ বন্ধ করে। কয়েক সেকেন্ড যেতেই আনহা আকাশকে চোখ খুলতে বলে। আকাশ চোখ খুলেই অবাক হয়ে যায়, কারণ আনহা তার শরীর থেকে অনেকখানি কাপড় সরিয়ে ফেলেছে। যেটা দেখে আকাশ তাজ্জব হয়ে আনহাকে জিজ্ঞেস করে, এই কি করেছ এটা? কি করেছি সেটা তো দেখতেই পাচ্ছ। খামোখা প্রশ্ন করো না তো। আনহা আকাশকে থামিয়ে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার গলায় চুমু খেতে আরম্ভ করে। আকাশ আনহার স্পর্শে কেঁপে ওঠে, কিন্তু সে আনহাকে কিছুই বলে না। সে তার মতন চুপচাপ হয়ে আছে। আনহা আকাশের গলায় বুকে অনেকটা সময় ধরে চুমু খায়। তারপর হুট সে আকাশকে বলে ওঠে, এই তুমি আমার শরীর নিজের আয়ত্তে নাও, তারপর যা ইচ্ছে হয় করো। আজ তোমায় কোনো ধরনের বাধা দিব না আমি। তুমি আমার মাঝে ডুব দিয়ে মনের সমস্ত কষ্টকে বিদায় করো। আকাশ আনহার আচরণে প্রথমবার কিছু না বললেও এবার বলে বসে, আনহা, আমি এসব করে নিজেকে শান্ত করতে চাই না। আমার একটা ঠাঁই দরকার মাথা গুজার মতন। এছাড়া আমার কিছুই প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমার বুকে মাথা রেখে শুয়ে থাকো তুমি। ঠিক আছে শুভ, কিন্তু তুমি নিজের কাপড় ঠিক করো। কারণ না হয়তো ভিতরের শয়তান আমাকে কুমন্ত্রণা দিবে, যাতে করে অন্য কিছু করে বসবো আমি। তো কি হয়েছে? অন্য কিছু করলে করবে, তাতে কার কি সমস্যা? আমি আর তুমিই তো নাকি? না, তাও আমি এসব কিছু এখন করতে চাই না। বিয়ের পর হাজারো রাত পড়ে থাকবে এসব করার জন্য। তখন স্বামীর অধিকার নিয়ে সেসব করব। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমাকে আর খেয়ালহীন করছি না।
তবে যেমন চাইবে আমি তেমনটাই করব। কারণ তোমার মতন মানুষ হয় না দুনিয়ায়। তোমার জায়গায় অন্য কেউ হলে এত সময়ে ফায়দা লুটত আমার। কিন্তু তুমি আমার সঙ্গ চাও, তবে সেটা ভিন্নভাবে। আর আমি তোমাকে তোমার চাহিদা মতোই সঙ্গ দিব। সো নাও শরীর ঠিক করেছি, এবার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। সকাল হলে আমি তোমায় ডেকে দিব। পরে তুমি তোমার গন্তব্যের জন্য বেরিয়ে যেও। ঠিক আছে। তারপর আনহার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি। ভোরের আজান হতেই আনহা আমায় ডেকে দিয়েছে। ঘুম থেকে উঠে দেখি তার বুকে এখনো মাথা রেখে শুয়ে আছি। আর সেও সারা রাত আমার সাথে ছিল। বেশ খুশি লাগছে আনহার বুকে মাথা রেখে সারা রাত কাটাতে পেরে। বহুদিন পর একদম তৃপ্তি পুড়িয়ে ঘুমিয়েছি। কিন্তু পরক্ষণেই মনটা খারাপ হয়ে গেল ঘর থেকে চলে যাব বলে। কিন্তু মন খারাপ করলেও আমার কাছে আর কোনো অপশন বাকি নেই। বাধ্যগত আমার ঘর ছাড়তে হবে। তাই নিজের বই পুস্তক এবং কিছু জামা কাপড় নিয়ে কাউকে কিছু না জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেছি। ঘর থেকে বেরোনোর সময় চোখজোড়া পানিতে টলমল করছিল। তার সাথে মায়ের জন্যেও অনেক খারাপ লাগছিল। মা হয়তো এখনো কোনো কিছুই জানে না আমার বিষয়ে। আর এই ঘরে খালি একজন মানুষই আছে, যে কিনা আমাকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে। মায়ের ভালোবাসাকে ত্যাগ দিয়ে চিরতরে ঘর ছেড়ে দিয়েছি। তারপর ঘণ্টা 3 সময় রাস্তায় কাটিয়ে নাসির ইন্ডাস্ট্রিতে চলে গেলাম। সেখানে গিয়ে চেয়ারম্যানের সাথে পাকাপোক্তভাবে কথা বলে চাকরির বিষয়টা নিশ্চিত করে নিলাম। তিনি আমায় আগামীকাল দুপুর 2টা থেকে অফিসে কাজে যেতে বলেছে। আমার ডিউটি হচ্ছে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। আর বাকি সবার জন্য সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। অবশ্য আমি জিজ্ঞেস করেছি কেন তিনি আমায় দুপুর 2টা থেকে অফিসে যেতে বলেছেন, কারণ সবার অফিস টাইম তো সকাল 10টা থেকে। তিনি আমার কথার উত্তরে বলেছে আমি যার রেফারেন্সে এসেছি তিনিই নাকি এমনটা বলেছে। কারণ আমি নাকি স্টুডেন্ট, সকালে আমার ক্লাস থাকে। চেয়ারম্যান মুখে এমন কথা শুনে লোকটার জন্য হাত তুলে দোয়া করতে ইচ্ছে করছে, যে কিনা আমায় এত ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েছে। তবে বর্তমানে হাত তুলে দোয়া করার মতন পরিস্থিতি নেই। তাই মন থেকে দোয়া পাঠিয়ে দিলাম লোকটার জন্য। পরিশেষে চেয়ারম্যান আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলেছে আগামীকাল থেকে ঠিক 2টায় অফিসে চলে আসতে। আমি খামটা হাতে নিয়ে অফিস থেকে ভদ্রতার সহিত বেরিয়ে এলাম। বাহিরে এসে খাম খুলে দেখি সেটার ভিতরে টাকার একরা বান্ডিল। তার উপরে আবার একটা কাগজও আছে। আমি টাকাটা পকেটে রেখে কাগজটা ওপেন করলাম। কাগজটা ওপেন করতেই দেখি কালো কালিতে লিখা, এই 50,000 টাকা আপনার অগ্রিম বেতন। আপনার রেফারেন্স আমায় বলে দিয়েছে আপনার বেতনটা যেন অগ্রিম দিয়ে দেই। তাই আপনার 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দিয়েছি। সো আগামীকাল থেকে সময় মতন চলে আসবেন। খুশিতে এবার আত্মহারা হয়ে আনহার কথা স্মরণ করলাম। কারণ তার জন্যই আমার এত ভালো চাকরি মিলেছে। আনহার কথা স্মরণ করতেই সাথে সাথে সে চলে এলো। তাকে সমস্ত কিছু খুলে বলেছি। সেও বেশ খুশি। আমি অফিসে ঢুকবার সময় সে চলে গিয়েছিল। অফিস থেকে বের হতেই সে আবার জমিনে প্রকট হয়েছে। তারপর দুজনে মিলে আমার জন্য একটা বাসা ঠিক করলাম থাকার জন্য, যেটার মাসিক ভাড়া 8,000 টাকা। আনহা অলৌকিক শক্তির দ্বারা অনেক জিনিসপত্রই এনে দিয়েছে আমাকে। আমার ঘর একদম পরিপূর্ণ করে দিয়েছে আসবাবপত্র দ্বারা। তারপর ঘরে উঠে গেলাম। আর 20,000 টাকা একটা খামে করে মায়ের কাছে পৌঁছে দিয়েছি। আর সাথে একটা চিঠিও দিয়েছি। তারপর ভাড়া করা ঘরে থাকতে শুরু করেছি। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেছে।
আনহা বেশিরভাগ সময় আমার বাসায় কাটায়। আমার রান্নাবান্না ও সে করে দেয়। কিন্তু হুট করেই এর মধ্যে একদিন বাড়িওয়ালা আমাকে তার বাসায় ডাকে। বাড়ির ওয়ালার ডাকে তার ফ্ল্যাটে গেলাম। তিনার ফ্ল্যাটে যাওয়ার পর কাজের লোক এসে বলল সোফায় বসতে। তিনি নাকি পাকের ঘরে রান্না করছে। রান্না শেষ করে কিছু সময়ের মধ্যে আসছে। আমার বাড়িওয়ালা একজন মহিলা। বসে বসে সোফায় ওয়েট করছি আর আশেপাশে তাকিয়ে ঘরটাকে খুঁটে খুঁটে দেখছি। তখনই ঘরের দেয়ালে টাঙ্গিয়ে রাখা একটা ছবির দিকে আমার চোখ গিয়ে আটকে পড়ে। যেই ছবিটা দেখার পর আমি সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। কারণ ছবিটা একটা বাচ্চা ছেলের, এবং এই ছবির বাচ্চাটার মতন একটা বাচ্চার ছবি মায়ের কাছে আছে। তিনি সেটা বহু আগে আমায় দেখিয়ে বলেছিল এই ছবিটা নাকি আমার ছোটবেলার ছবি। কিন্তু কথা হচ্ছে একদম হুবহু সেম চেহারার ছবি এই বাড়িওয়ালায় বাসায় কেন? মাথায় তো কিছুই খেলছে না। একরোখা হয়ে তাকিয়ে আছি দেয়ালে টাঙ্গিয়ে রাখা ছবিটার দিকে। এভাবে কয়েক মিনিট কাটতেই বাড়িওয়ালা মহিলাটার উপস্থিতি টের পেলাম। তিনি রান্নার কাজ সেরে আমার কাছে এসেছে। তাই নিজেকে সংযত করে সালাম দিলাম। তিনি আমার সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করল, কি হলো বাবা, তুমি এই ঘরে উঠেছ আজ 1 সপ্তাহ, কিন্তু এর মধ্যে একবারও তোমার সাথে আমার মোলাকাত হয়নি। তার উপরে তোমার বিষয়ে পুরোপুরিভাবে আমি জানিও না। আর আমার বাসায় কমফোর্ট কিনা সেটাও তো বলনি তুমি। আসলে আন্টি কলেজ আর চাকরি নিয়ে বিজি থাকায় আপনার সাথে পরবর্তীতে আর আলাপ আলোচনা করা হয়নি। আর আপনার বাসাটা অনেক সুন্দর, কমফোর্ট না হওয়ার কিছুই নেই। যাক বাবা, শুনে খুশি হলাম। কিন্তু তুমি কিসে জব করো যেন বলেছিলে? জি আন্টি, নাসির ইন্ডাস্ট্রিতে। যাক মাশাল্লাহ, ভালোই। তো বাবা, তোমার আম্মু আব্বু কি করেন? মা ঘরে থাকে, আর বাবা দিনমজুরি করে সংসার চালান। তাহলে তুমি আলাদা বাসা নিলে কেন? আর তুমি এত ভালো চাকরি করতে তোমার বাবা কেন দিনমজুরি করে? তুমি কি তাদের দেখাশোনা করো না? আসলে আন্টি, বাবার জন্যই ঘর ছেড়ে দিয়েছি। কারণ আমি নাকি অকর্মা। তবে ঘর ছাড়লেও লুকিয়ে কিছু টাকা আমি মায়ের কাছে পাঠিয়ে দেই। আর আমার জীবনে একটা ভয়ঙ্কর অতীত আছে, সেটা পরে কোনো এক সময় বলবো। মূলত এই অতীতের কারণেই আমি বাবার কাছে অবহেলিত। তাই ঘর ছেড়ে দিয়ে আলাদা থাকি। ওহহ, আচ্ছা। তবে তুমি কষ্ট পেও না। আমি তোমার মায়ের এই মতন। তোমার কোনো প্রয়োজন হলে আমাকে জানাবে। অবশ্যই আন্টি। আচ্ছা, তোমায় শেষ আরেকটা প্রশ্ন করি। যদি তোমার কাছে উত্তরটা জানা থাকে তাহলে আমাকে উত্তরটা দিও। জি আন্টি। আসলে দেখো, তুমি যেই ফ্ল্যাটে উঠেছ সেই ফ্ল্যাটটা আমার কাছ থেকে অনেকেই ভাড়া নেওয়ার ইচ্ছা পোষণ করেছে, কিন্তু আমি কাউকেই দেই নাই। তবে তুমি আমার কাছে এসে ফ্ল্যাটটা ভাড়া চাইতেন কেন জানি ঘরটা তোমায় ভাড়ায় দিয়ে দিয়েছি। তোমায় প্রথম দেখাতেই খুব মায়া হয়েছে আমার, তাই কেন জানি তোমায় না করতে পারিনি। তোমার কাছে কি আমার এই অদ্ভুত আচরণ বা প্রশ্নের কোনো উত্তর আছে? আন্টি, জানি না আমার উত্তরটা কতটুকু মিলবে, তাও উত্তর দেওয়ার ট্রাই করছি। আসলে আমার যা মনে হয় উপরওয়ালা আমার উপরও সহায় হয়েছে। কারণ আমি বাদে বাকি যারা এসেছিল আপনার কাছে ঘর ভাড়ায় নিতে, তারা হয়তো আমার মতন প্রয়োজন পড়ে আসেনি। তাদের সকলের এই ঘরবাড়ি আছে, কিন্তু আমার যাওয়ার কোনো জায়গাই ছিল না। আমি একদম ফকিরের ভেষে আপনার কাছে আশ্রয়ের জন্য এসেছি। তাই হয়তো উপরওয়ালা আপনার মনকে আমার জন্য শিথিল করে দিয়েছে।
যার দরুন আপনি আমাকে ঘর ভাড়া দিয়েছেন। না হয়তো আমার থেকেও প্রয়োজনে পড়ে কেউ আসলে আজকে এই বাড়িতে আমার বদলে সেই জরুরতওয়ালা মানুষগুলোই থাকত। কিন্তু আমার প্রয়োজনটা বেশি থাকায় হয়তো আমার নসিবে মিলিছে ঘরটা। তোমার লজিকটা যুক্তিসম্মত, কিন্তু তারপরেও আমার ভিতরে অন্যরকম কিছু একটা কাজ করেছে। আর কি কাজ করেছে সেটাই আমার অজানা। তবে হ্যাঁ, আল্লাহ তোমার উপরে সহায় হয়ে হয়তো আমার মনকে গলিয়ে দিয়েছে। কিন্তু সত্যি বলতে তোমাকে প্রথমবার দেখেই আমার ভিতরে কেমন যেন একটা নাড়া দিয়ে উঠেছে। আমি সেই বিষয়ে জাস্ট তোমাকে এক্সপ্লেইন করতে পারবো না আন্টি, আমি জাস্ট কৃতজ্ঞ আপনার কাছে। কারণ আপনি যেই কারণেই হোক না কেন ঘর ভাড়া দিয়ে থাকতে দিয়েছেন আমায়। আরে কৃতজ্ঞতা বাদ দাও, আর ছাড়ো এখন ওসব কথা। এখন বলো কি খাবে তুমি? না আন্টি, কিছুই খাবো না। এই ছেলে, এটা বললে তো হয় না। তুমি আজকেই আমার বাসায় এসেছ, না খেয়ে তো তোমায় যেতে দিচ্ছি না। সো তুমি একটু বসো, আমি তোমার জন্য নিজের হাতে চা বানিয়ে আনছি। আমাকে চুপ করিয়ে দওয়ে বাড়িওয়ালা আন্টি চলে গেল। আর আমি আবারও সেই ছবিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। দেখতে দেখতে মিনিট 5 কেটে গেছে, কিন্তু আমার মনের কৌতূহল এখনো মেটাতে পারিনি। এর মধ্যে আবার আন্টি চা করে নিয়ে এসে আমার সামনে এসে হাজির হয়েছে। এই আকাশ, নাও চা খাও। ট্রে থেকে একটা চায়ের কাপ উঠিয়ে নিয়ে চা খেতে আরম্ভ করলাম। চা খেতে খেতে আরও অনেকটা সময় আড্ডা দিয়েছি উনার সাথে। চা শেষ করে আড্ডার ইতি টানলাম। আচ্ছা আন্টি, এখন চলি আমি, রান্না বাড়া করতে হবে। ঠিক আছে, যাও। তবে শোনো, তুমি কিন্তু মাঝে মধ্যে এসে আমার সাথে আড্ডা দিবে। তোমার সাথে কথা বলে কেন জানি অনেক ভালো লেগেছে। আচ্ছা আন্টি, আমি মাঝে মধ্যে আসব। তারপর বিদায় নিয়ে নিজের ফ্ল্যাটে চলে এলাম। নিজের ফ্ল্যাটে এসে দেখি আনহা রান্নাবান্না করে রেখেছে। যাক, মাশাল্লাহ, ভালোই হয়েছে। তবে আজ চেয়েছিলাম আমিই রান্না করব, কারণ আজকে শুক্রবার হওয়ায় অফিস নেই। কিন্তু আনহা রান্না করে আমার কাজ কমিয়ে দিয়েছে। অবশ্য সব সময়ই আনহা রান্নাবান্না করে। এই 7 দিকে একবেলা খালি আমি রান্না করেছি, কারণ সে কোনো এক কারণে একদিন সকালে জমিনে প্রকট হয়নি, যার কারণে সেদিন সকাল এবং দুপুরের রান্নাটা আমারই করতে হয়েছে। দিন বেশ ভালোই কাটছে। নতুন ফ্ল্যাটে উঠেছি আজ 1 মাস হতে চলেছে। এর মধ্যে বাড়িওয়ালা আন্টির সাথে একদম ঘনিষ্ঠ হয়ে গেছি। উনার সম্পর্কে এখন অনেক কিছুই জানা আমার। উনি একা পুরো বাড়ির মালিক। উনার হাজবেন্ড নাকি সেই বহু বছর আগে উনাকে ছেড়ে দিয়ে চলে গেছে। উনি উনার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসতেন, যার কারণে তিনি আর বিয়েশাদী করেননি। উনার জীবনের অনেক কাহিনী উনি আমার সাথে শেয়ার করেছেন, কিন্তু ছবির সেই পিচ্চি ছেলেটার বিষয়ে কোনো কিছুই বলেনি। আর আমিও আগ বাড়িয়ে জিজ্ঞেস করিনি, কারণ মানুষ স্মৃতিকে ফ্রেম বন্দি করে। উনার স্মৃতিটা কি কষ্টদায়ক নাকি আনন্দময় সেই বিষয়ে আমি এখনো ক্লিয়ার নই, তাই জিজ্ঞেস করেনি। হতে পারে আমার জানতে চাওয়াটা উনার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এভাবেই একদিন এক শুক্রবারে উনার সাথে আড্ডা দিয়ে বাসা থেকে বের হলাম কিছু কেনাকাটার জন্য। ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। কেনাকাটা শেষ করে বাসায় ফিরছিলাম। হুট করেই কয়েকটা মানুষকে দেখে আমার হৃদয় কেঁপে উঠল, যার দরুন চুপচাপ রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। আর মানুষগুলাও দাঁড়িয়ে গেল। মানুষগুলো আর অন্য কেউ নয়, তারা হচ্ছেন আমার বাবা, মা এবং ছোট বোন সাবিহা। 3 জন মিলে হয়তো ঘুরতে বের হয়েছে।
তাদেরকে দেখে চোখ টলমল করছে। ঠিক সেই সময় মা নামক মানুষটা আকাশ বলে ডাক দিল, এই আকাশ, এদিকে আয়। আমি মায়ের ডাকে কয়েক কদম সামনে এগিয়ে গেলাম। কিন্তু তৎক্ষণাৎ বাবার বলা সেই অপমানজনক কথাগুলো মনে পড়ল, যে আমি নাকি পথের কুলাঙ্গার। তাই আবার পিছনে মুড়ে হাঁটা দিয়ে সেখান থেকে চলে এলাম। কারণ মা একা নয়, মায়ের সাথে বাবাও আছে। চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, কিন্তু আমার কিছুই করার নেই, কারণ আমি সেই মানুষগুলোর জীবনে একটা বোঝা হয়েছিলাম। তাই এখন তাদেরকে মুক্ত করে দিয়ে নিজের সংগ্রামী জীবনে পা রেখেছি, আর দূর থেকে তাদের চাহিদা মেটানোর ট্রাই করছি। আমি চলে আসার সময় মা অনেক কবার চেঁচিয়ে চেঁচিয়ে ডেকেছে, কিন্তু আমি আর পিছু ফিরিনি। সেখান থেকে এসে বাসায় মন মরা হয়ে শুয়ে আছি। এর মধ্যেই আনহা রান্নাঘর থেকে নাস্তা হাতে নিয়ে বেরিয়ে এলো। সে রান্নাঘরে নাস্তা রেডি করছিল আমি ফিরে আসলে আমায় খেতে দিবে বলে। সবাই হয়তো ভাবছেন আনহার কাছে অলৌকিক শক্তি থাকার পরেও কেন সে নিজের হাতে রান্না বান্না করছে। আসলে আমি তাকে বলেছি শক্তির প্রয়োগ না করে আমার জন্য নিজের হাতেই রান্না করতে, কারণ ভবিষ্যতে আমি তার হাতের রান্নাই খাব। আর সে এখন বেশিরভাগ সময় আমার বাসাতেই থাকে। দিনের বেলায় পরিপালকে 3 সেকেন্ডের রুলস মোতাবেক যাতায়াত চলে, আর সন্ধ্যা হলে একদম সারা রাতের জন্য জমিনে নেমে আসে, আবার সকালে সূর্য উদয় হওয়ার আগেই চলে যায়। এভাবেই দিন কাটছে আমাদের। কিন্তু আমি মন খারাপ করে শুয়ে আছি দেখে আনহা আমার জন্য বানানো নাস্তাটাকে টেবিলের উপর রেখে দিয়ে আমায় এসে জড়িয়ে ধরে বলতে লাগল, এই পাগল একদম মন খারাপ করে না। আনহা মন খারাপ হওয়ার হলে কেউ তা আটকে রাখতে পারে না। আর তাছাড়া আমার মায়ের বদলে যদি বাবা আমায় ডাকত তাহলে তেমন কোনো সমস্যা ছিল না, কারণ তিনার কাছে আমার অবস্থান ময়লার ডাস্টবিনের মতন। কিন্তু তিনি আমায় ডাকেননি, ডেকেছে আমার মা, যেই মা কিনা আমায় অনেক বেশি ভালোবাসত। সেই মায়ের ডাকে আমি সাড়া না দিয়ে বেয়াদবের মতন চলে এসেছি, যার দরুন মায়ের চোখ থেকে অনেক পানি ঝরেছে এই বিষয়ে আমি নিশ্চিত। তো বলো, মন খারাপ হবে না কেন? যেই মা আমায় ভালোবাসে আমি তার চোখ দিয়েই পানি ঝরিয়েছি। আকাশ, তোমার কথা সঠিক, কিন্তু কি করবে বলো? তোমার কাছে তো কোনো অপশন এই ছিল না, তাই তো এমনটা করতে হয়েছে তোমার। আনহা, অপশন থাকুক আর না থাকুক, মায়ের চোখ থেকে তো পানি ঝরেছে আমার জন্য। আকাশ, প্লিজ নিজেকে সামলে নাও। দেখো, পরিস্থিতি সব সময় নিজের অনুকূলে থাকে না। কিছু সময় পরিস্থিতির চাপে আপন মানুষকে কষ্ট দিয়ে পরিস্থিতি ঠিক করতে হয়, আর তুমি এমনটাই করেছ। তুমি যদি তোমার মায়ের ডাকে সাড়া দিয়ে তিনার কাছে যেতে, তখন যদি তোমার বাবা আবার তোমায় এটা সেটা বলতো, তাহলে তো আরো বেশি কষ্ট পেত তোমার মা। এই কথাটা ঠিক বলেছ, কিন্তু আমার যে অনেক কষ্ট হচ্ছে মায়ের জন্য। আচ্ছা, তুমি নিজেকে শান্ত করো। আমি তোমাকে আগামীকাল খবর নিয়ে তোমার মায়ের সাথে আলাদাভাবে দেখা করার একটা সুযোগ করে দিব। তখন তুমি তোমার মায়ের সাথে প্রাণ ভরে কথা বলে নিও, এবং এই মাসে তাদের জন্য পাঠানো টাকাটা তোমার মায়ের হাতে তুলে দিও। ঠিক আছে? আনহা আমায় শান্ত করে ফেলেছে। তারপর আনহা আমার জন্য বানিয়ে আনা নাস্তাটা আমায় খেয়ে শেষ করতে বলল। তার কথা মতন নাস্তাটা খেয়ে শেষ করলাম। পরে দুজনে মিলে গল্প গুজব করতে করতে রাতটা কাটিয়ে দিয়েছি। পরের দিন সকালবেলায় আনহা আমাকে কলেজে যেতে নিষেধ করে সে গায়েব হয়ে গেল। আমি আনহার কথা মতন ঘরেই রয়ে গেছি। ঘণ্টা দুয়েক যেতেই আনহা আবার প্রকট হয়ে বলল, আকাশ, তুমি এখন তোমার বাসায় গিয়ে মায়ের সাথে কথা বলে এসো,
কারণ তোমার বাবা কাজে গেছে এবং সাবিহা স্কুলে। আমি তোমার বাসা থেকে ঘুরে এসেছি। ঠিক আছে। তারপর ঘর থেকে বের হয়ে মায়ের কাছে চলে গেলাম। মা আমায় দেখেই জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। মাকে শান্ত করে অনেকটা সময় কথাবার্তা বললাম, কিন্তু তিনি শান্ত হয়েছি ঠিক, তবে আমাকে আবার এই বাসায় চলে আসতে বলছে। তখনই বাবার কড়া কথাগুলো মাকে শোনালাম। তিনি আমার মুখের সমস্ত কথা শুনে তাজ্জব হয়ে গেছে। তিনার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে বাকি নাই যে তিনি আমার ঘর ছাড়ার বিষয়ে তেমন কিছুই জানে না। তাই তিনাকে সমস্ত ঘটনা জানিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে এলাম। সমস্ত ঘটনা শুনে মা আমায় আর আটকাল না। কারণ আমি তিনার আপন সন্তান নই, সেটা আমি জেনে গেছি। এবং তিনার প্রাণপ্রিয় স্বামীই আমাকে তুচ্ছতাচ্ছিল্য করেছে আপন সন্তান নই বলে। তারপরে তিনি আর কোনো মুখে আমায় আটকাবে? তাই তিনি আর আমার পথ আটকায়নি। বাসা থেকে বেরিয়ে আবার নিজের বাসায় চলে এসেছি। আর মায়ের কাছ থেকে আসার আগে 20,000 টাকা মায়ের হাতে গুজিয়ে দিয়ে এসেছি। এবার মন হালকা লাগছে। তখনই আনহা প্রকট হয়ে জিজ্ঞেস করল, কি জনাব, মন ভালো হয়েছে তো? হুম, হয়েছে। যাক, শুকরিয়া খোদার কাছে যে তোমার মন ভালো হয়েছে। আচ্ছা, এবার কি খাবে বলো? কি রান্না করব? তোমার যা খুশি রান্না করো, কারণ তোমার হাতের সবকিছুই আমার ভালো লাগে। আচ্ছা। আনহা রান্নাঘরে চলে গেল। আর আমি রুমে শুয়ে শুয়ে ফোন টিপছি। দিন কাটছে আপন গতিতে। বলতে গেলে আনহাকে বিয়ে না করেও দুজন মিলে সংসার করছি। এভাবে আরও সপ্তাহ 10 দিন কেটে যায়। কিন্তু হুট করেই একদিন আনহা জমিনে আসে না। সারা দিন আনহার জন্য অপেক্ষা করি, কিন্তু সে সেদিনটায় আর জমিনে আসে না। পরের দিন ও অপেক্ষা করছি, কিন্তু আনহা আজও আসেনি। এভাবে পরপর 4-5 দিন কেটে যায়, কিন্তু তার আসার কোনো নামগন্ধ নাই। এবার মাথা খারাপ হয়ে গেছে আনহার জন্য। আজকে 4-5 দিন ধরে আনহা জমিনে প্রকট হচ্ছে না, তার কারণটা কি? চিন্তা হচ্ছে প্রচুর আনহার জন্য। তাও নিজেকে শান্ত করে আরও 2-1 দিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। এরপরেও যদি না আসে, তখন না হয় কিছু একটা ভাবা যাবে। এর মধ্যে শেষ অপেক্ষার আরও 2-3 দিন পেরিয়ে গেছে, কিন্তু আনহার কোনো দেখাই নাই। আনহাকে আজ 6 থেকে 7 দিন দেখতে না পেয়ে মনের ভিতরে ব্যাপক আকারে একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছে। তাই বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, আচ্ছা, মেয়েটা তো এমন করবার কথা নয়। নিশ্চয় তার কোনো বড় ধরনের বিপদ হয়েছে। হয়তো আমার সাহায্য তার খুবই প্রয়োজন। কিন্তু কি করে আমি তার সাহায্য করব? আমি তো জমিন থেকে পরিপালকে যেতে পারব না তার সাহায্য ছাড়া। মাথায় যেন কিছুই খেলছে না। এর মধ্যেই পাগলিটার জন্য চোখ থেকে পানি ঝরতে আরম্ভ করছে। শুয়ে শুয়ে চোখের পানি ঝরাচ্ছি আর কল্পনা করছি, ইস, আমি যদি পরিপালকে যেতে পারতাম। এমন কল্পনা করতেই হুট করে আমি বিছানা থেকে গায়েব হয়ে সেই দ্বীপের মধ্যে চলে গেলাম, যেখানে আনহা তার সোল আমার শরীরে প্রবেশ করিয়ে দিয়ে আমাকে পরিপালকে পাঠিয়েছিল। ভয়ঙ্কর দ্বীপের মাঝে একাকী দাঁড়িয়ে আছি। ঢেউয়ের আওয়াজ আগের বারের ন্যায় কানে ভেসে আসছে। কি করব, আরও তালগোল হারিয়ে ফেলছি। কারণ একে তো আনহা আজ বহুদিন ধরে জমিনে নামছে না, তার উপরে আমি কল্পনা করতেই দ্বীপের মাঝে চলে এসেছি। দ্বীপের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু বোঝার ট্রাই করছিলাম। তখনই দেখি আমার সারা শরীরের চামড়া পাল্টে গিয়ে ধবধবে সাদা হয়ে গিয়েছে। এই অদ্ভুত দৃশ্য দেখে আমি আমার অর্ধেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি।
আমার সাথে এমন অদ্ভুত কাণ্ড ঘটার কারণ হচ্ছে কেউ হয়তো চায় আমি পরিপালকে প্রবেশ করি, না হয়তো আমি কল্পনা করার সাথে সাথে এই দ্বীপের মাঝে আসতাম না এবং আমার গায়ের রঙও পরিবর্তন হতো না। যেহেতু আমি কল্পনা করার সাথে সাথে দ্বীপের মাঝে চলে এসেছি এবং গায়ের রঙও পরিবর্তন হয়ে গেছে, তার মানে আমি বর্তমানে মানুষ থেকে অন্য কিছু হয়ে গেছি। আর এই অন্য কিছুটাই আমাকে স্পষ্টভাবে জানান দিচ্ছে বা এলান করছে পরিপালকের ভিতরে প্রবেশ করতে। তাই কোনো কিছু না ভেবেই বাকি প্রশ্নের উত্তরের জন্য পরিপালকের উদ্দেশ্যে রওনা হয়েছি। হাঁটতে হাঁটতে পরিপালকের একদম দরজায় চলে এসেছি। দ্বিতীয়বারের মতন দরজাটার সাথে আবারও দেখা হলো। আগের বা বহু চিন্তাভাবনা করে ভিতরে প্রবেশ করেছিলাম, কিন্তু এইবার কোনো চিন্তাভাবনা ছাড়াই ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই দেখি পরিপালকের অনেক কয়জন দারোয়ান আমার দিকে এগিয়ে আসছে। আমি তাদের এগিয়ে আসা দেখে সামনে আর অগ্রসর হলাম না, চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। আর তারা আমার একদম কাছে চলে আসলো। তারপর তারা আমার কাছে এসেই অদ্ভুতভাবে তাকিয়ে প্রশ্ন করতে আরম্ভ করল, এই তুমি জমিন থেকে এখানে কি করে এসেছ? এসেছি কোনো একভাবে, কিন্তু কেন বলেন তো? আমার আশা দিয়ে আপনাদের কাজ কি? আমাদের এই তো কাজ, আমরা পরিপালকের রক্ষক। আমাদের কাজ না থেকে কি অন্য কারো কাজ থাকবে নাকি? দেখুন, আমি অনেক জরুরি একটা কাজে এসেছি, তাই আমার হাতে বেশি একটা সময় নেই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতন। সো প্লিজ আমাকে পরিপালকের ভিতরে প্রবেশ করতে দিন। এই ছেলে একদম ফিক্কা দিয়ে জমিনের মধ্যে মেলা মারব। তুই জমিনের লোক হয়ে পরিপালকে আসার সাহস পেলি কোথা থেকে? তার উপরে আবার তোর গায়ের রং ও আমাদের মতন। কাহিনীটা কি বলতো? তোর মধ্যে এমন ধারা এবিলিটি এসেছে কোথা থেকে? এসেছে কোনো একভাবে। সো আমায় ভিতরে যেতে দিন। না, তোকে ভিতরে যেতে দেওয়া হবে না, কারণ তোর আসল পরিচয় আমরা জেনে গেছি। কিন্তু পরিপালকের বাকিরা তোকে পরীই মনে করবে, আর তুই তাদের সেই দুর্বলতার সুযোগ নিয়ে দেখা যাবে কারোর ক্ষতি করে বসেছিস। এই রাফতান, এই ছেলেকে পরিপালক থেকে বের করে দাও ঘাড় ধাক্কা দিয়ে। এমনিতেই মাথায় টেনশন আনহাকে নিয়ে। তার মধ্যে দারোয়ানগুলো শুরু করেছি ভিন্ন রকমের কাহিনী। প্রচণ্ড লেভেলের রাগ উঠছে, কিন্তু আমার কিছুই করার নেই, কারণ তাদের সাথে কখনোই আমি পেরে উঠব না, কারণ তাদের কাছে সুপারন্যাচারাল শক্তি আছে। তাই বোবার মতন তাকিয়ে রইলাম দারোয়ানগুলোর দিকে। তখনই রাফতান নামক দারোয়ানটা আমাকে পরিপালক থেকে বের করার আদেশ পেয়ে কয়েকজনকে সাথে নিয়ে এগিয়ে এসে আমায় ঘিরে ধরল। একজন আমার হাত চেপে ধরেছে, অন্য আরও কয়েকজন মিলে আমায় পিছন থেকে পাঁচকোল করে ধরে টেনে পিছনের দিকে নিয়ে যেতে ধরল। রাগটা যেন এবার চূড়ায় উঠে গেছে। নিজের অজান্তেই আমার হাত চেপে ধরা দারোয়ানটাকে ঝাটকা দিয়ে কয়েক হাত দূরে নিয়ে ফেললাম, যেটা দেখে সবাই আমাকে ছেড়ে দিয়ে ভয়ে দূরে সরে গেল। আর যেই দারোয়ান এমনটা করার হুকুম দিয়েছিল সে তাজ্জব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আরে দারোয়ানের কথা কী বা বলবো, আমি নিজেই নিজের কর্মকাণ্ড দেখে শকট হয়ে গেছি। সবার মধ্যেই এক ধরনের নীরবতা এসে ছেয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না। আর আমি ভেবে কুল পাচ্ছি না যে আমি এমনটা কি করে করেছি। আমার মধ্যে এমন ধারা অলৌকিক শক্তি আসলো কি করে যে আমি পরিপালকে এসে পরিপালকের লোকদেরকেই ফিক্কা দিয়ে দূরে ফেলে দিয়েছি। নিজের এমন অদ্ভুত আচরণ দেখে নিজের মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মধ্যেই সেই দারোয়ানটা নীরবতা ভেঙে আমায় প্রশ্ন করল,
যে কিনা আমায় পরিপালক থেকে বের করে দেওয়ার আদেশ করেছিল। আচ্ছা, তুমি কি কারণে পরিপালকে এসেছ? আমি আনহার কাছে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে এসো। তবে তার আগে তোমায় আমার পরিচয়টা জানিয়ে দেই। আমি এই পরিপালকের প্রধান দারোয়ান আতাউর। তোমায় কিছু বলার আছে আমার। তারপর তুমি ভিতরে প্রবেশ করতে পারবে। জি। তারপর আতাউর নামক প্রধান দারোয়ানটা হাঁটতে আরম্ভ করল। আমিও তার পিছন পিছন হাঁটতে আরম্ভ করলাম। সে আমায় নিয়ে গিয়ে একটা কক্ষের মধ্যে বসালো। তারপর বলতে লাগল, দেখো আমি জেনে গেছি তুমি কে, সো তুমি ভিতরে প্রবেশ করতে পারবে। কিন্তু তার জন্য তোমার কয়েকটা নিয়মবিধি মানতে হবে। কেমন নিয়মবিধি? দেখো, তোমার শক্তি দেখে আমি উপলব্ধি করতে পেরেছি তুমি কে, তাই তোমাকে আর আটকাবো না ভিতরে যাওয়া থেকে। কিন্তু তুমি ভিতরে প্রবেশ করার জন্য তোমার এই রূপ পরিবর্তন করতে হবে। আর এতে তোমাকে আমি সাহায্য করব। রূপ কেন পরিবর্তন করতে হবে? কারণ আনহা এই পরিপালকের রাজার মেয়ে, আর সে থাকে রাজদরবারে। আর তুমি যেহেতু তাকে তালাশ করছ, তাহলে তোমাকে অবশ্যই রাজদরবারে যেতে হবে। কিন্তু কথা হচ্ছে, রাজদরবারে তুমি পুরুষের আকৃতি নিয়ে আনহার সাথে কখনোই দেখা করতে পারবে না। কারণ রাজদরবারের দারোয়ান কখনোই তোমাকে ভিতরে প্রবেশ করতে দিবে না। তাই তোমার রূপ পরিবর্তন করা আবশ্যক। আর তুমি সেখানে গিয়ে সাধারণভাবেই ভিতরে প্রবেশ করবে। না হয়তো হিচকিচালে রাজদরবারের দারোয়ানের হাতে ধরা পড়ে যাবে তুমি। ঠিক আছে, তাহলে আপনি আমার রূপ পরিবর্তন করে দিন। হুম, দিচ্ছি। আর শোনো, তুমি কোনোভাবে ধরা পড়লে কিন্তু আমাদের নাম উল্লেখ করবে না যে আমি তোমাকে সাহায্য করেছি। এবং পরিপালকের দরজা দিয়ে আমরাই তোমাকে আসতে দিয়েছি। তুমি বলবে তুমি অন্য কোনো অলৌকিক শক্তির দ্বারা পরিপালকে প্রবেশ করেছ। না হয়তো তোমার সাথে সাথে আমরাও বিপদে পড়ব। ঠিক আছে। তারপর আতাউর নামক দারোয়ানটা একটা মাটির পাতিলায় করে কিছু একটা এনে বলল আমায় পান করে নিতে। আমি তার কথা মতন সেটা পান করে নিলাম। সেটা পান করতেই পরক্ষণে দেখি আমার শরীরের চামড়া আবার পাল্টাতে শুরু করেছ। যেটা দেখে বুঝতে বাকি নাই যে আমার রূপ পরিবর্তন হয়ে গেছে। আমার শরীরের রূপ পাল্টানোর পরে আতাউর নামক দারোয়ান বলল, যাও, সামনের দিকে এগিয়ে যাও। আর আমার কয়েকজন দারোয়ান তোমার সাথে রাজদরবার পর্যন্ত যাবে তোমায় প্রোটেক্ট করার জন্য। না হয়তো দেখা যাবে কোনো ধরনের ভুল করে তুমি কারোর না কারোর হাতে ধরা পড়েছ। কারণ মাঝপথে অনেক মায়াঝারি দেখা যাবে। তাদের সামনে দিয়ে অতিক্রম করার সময় কেউ তোমাকে গাইড না করলে সেই মায়াঝারিতে তুমি ফেঁসে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপর পরিপালকের কয়েকজন দারোয়ানকে সাথে নিয়ে হেঁটে হেঁটে রাজদরবারের উদ্দেশ্যে রওনা হয়েছি। হাঁটতে হাঁটতে কিছুটা দূর যাওয়ার পরেই দেখি বিশাল বড় একটা ঝর্ণা। কিন্তু সেই ঝর্ণার পানিগুলো উল্টো প্রবাহিত হচ্ছে। পানি উপর থেকে নিচে পড়ার কথা, কিন্তু ঝর্ণার পানিগুলো নিচ থেকে উপরে উঠছে। যেটা দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না। আমার সাথে সফর করা দারোয়ানগুলোকে ফেলে রেখে দৌড়ে ঝর্ণার কাছে চলে গেলাম মুখ ধোয়ার জন্য। যখনই ঝর্ণার পানি কোষ করে নিয়ে মুখে মারব, তখনই আমার সাথে সফর করা একজন দারোয়ান দৌড়ে এসে আমায় টান দিয়ে ফেলে দিল, যার দরুন কোষে নেওয়া পানিটা হাত থেকে পড়ে গেছে। দারোয়ানের এমন আচরণ দেখে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। তখনই সে আমায় বলল, আরে প্রধান সাহেবের কথা কি আপনার মনে নেই? উনি না বলেছিল মাঝপথে অনেক মায়াঝারি পড়বে। এটাই হচ্ছে সেই মায়াঝারির মধ্যে একটা। আপনি যদি এই ঝর্ণার পানি দিয়ে মুখ ধৌত করেন, তাহলে সাথে সাথেই আপনার রূপ পরিবর্তন হয়ে যাবে।
আর আপনি মানুষে রূপান্তরিত হবেন। ইন্নালিল্লাহ, এটা কি করতে চলেছিলাম আমি? আসলে দুঃখিত আমার আচরণের জন্য। আরে দুঃখিত হওয়ার কিছুই নেই। পরিপালকে এই মায়াঝাড়িগুলো হচ্ছে এক ধরনের ট্রাপ বা ফাঁদ, যেই ট্রাপগুলো জমিনের মানুষের জন্য বানানো হয়েছে। কোনো মানুষ যদি কোনোভাবে পরিপালকে অন্য রূপ ধরে প্রবেশ করে, তাহলে তারা এই সব ট্রাপে এসে ফেঁসে যাবে। তার জন্যই তো প্রধান সাহেব আপনার রক্ষণাবেক্ষণের জন্য আপনার সাথে আমাদেরকে পাঠিয়ে। ক্ষমা চাওয়ার কিছুই নেই, কারণ এতে আপনার কোনো দোষ নেই। ধন্যবাদ বিষয়টাকে সহজভাবে নেওয়ার জন্য। এবার চলেন। আবারও দারোয়ানগুলোকে সাথে নিয়ে হাঁটা শুরু করলাম। এভাবে আরও কিছুটা পথ অতিরিক্ত করার পর হুট করেই আমার চোখ একটা ঘোড়ার উপরে গিয়ে আটকে গেল। যেই ঘোড়াটা কিনা একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল, আর তার পিঠের মধ্যে দুইটা পাখনা আছে, যেটা দেখে আমার বুঝতে বাকি নেই যে এই ঘোড়ার মধ্যে উড়ার এবিলিটিস আছে। তাই আবারও দারোয়ানগুলোকে রেখে দৌড়ে গিয়ে তার পিঠের উপরে চড়ে বসলাম। আমি ঘোড়াটার পিঠের উপরে বসতেই ঘোড়াটা তার পাখনা ফ্লাইং করল উড়াল দেওয়ার সময়ে। তখনই আমার সাথে সফর করা সেই দারোয়ানগুলো এসে ঘোড়াটাকে টেনে ধরল, আর একজন খপ কটে আমায় টান দিয়ে ঘোড়া থেকে নামিয়ে ফেলল। আগের বারের ন্যায় এবারও দারোয়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। তখনই সেই দারোয়ান এই ঘোড়ার রহস্য রিভিল করল। এই যে ভাই, এই ঘোড়াটাও একটা মায়াঝাড়ি ট্রাপ। আর একটু দেরি হলেই আপনি শেষ হয়ে যেতেন, কারণ এই ঘোড়াটা আপনাকে পিঠে সওয়ারি করে নিয়ে গিয়ে পরিপালকের কালকুঠরিতে নামিয়ে দিত, যার ফলে কালকুঠরির রক্ষকরা আপনাকে বন্দি বানিয়ে কুঠরির ভিতরে আজীবনের জন্য বন্দি করে দিত। দারোয়ানের কথায় আবারও হুঁশ জায়গা মতন চলে এসেছে। আবারও আগের বারের ন্যায় তাদের সামনে লজ্জায় পড়লাম, কিন্তু তারা আমায় এই বিষয়ে কিছু না বলে সোজা বলল সামনে অগ্রসর হতে। আমিও তাদের কথার অনুসরণ করলাম। এভাবে হাঁটতে হাঁটতে দীর্ঘ একটা লম্বা সফরের পর রাজদরবারে চলে এসেছি। মাঝপথে আরও অনেক কয়টা মায়াঝাড়িতে আটকেছিলাম, কিন্তু দারোয়ানগুলা আমায় প্রতিবারই রক্ষা করেছে। রাজদরবারের সামনে আসতেই দারোয়ানগুলা আমায় বল, আপনার সাথে আমাদের সফর এখানেই শেষ, বাকিটা আপনার একা করতে হবে, কারণ রাজদরবারে যাওয়ার অনুমতি নেই আমাদের। আর যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে দেই আপনাকে, আপনি কিন্তু সরাসরি আনহা নামটা কারোর সামনেই উল্লেখ করবেন না, কারণ উনি পরিপালকের রাজার মেয়ে। উনাকে আজরা মাসুদা বলে ডাকবেন। আজরা মাসুদা অর্থ হচ্ছে সৌভাগ্যবতী কুমারী, যিনি কিনা ভবিষ্যতে রাজার সিংহাসনে বসবে। ঠিক আছে, ধন্যবাদ। বাকিটা আমি একাই সামলে নিব, আর নামের বিষয়ও খেয়াল রাখব। তারপর তারা চলে গেল, আর আমি রাজদরবারে প্রবেশ করার সিদ্ধান্ত নিলাম। রাজদরবারের সামনে অনেক কয়জন গার্ড দাঁড়িয়ে আছে, যাদের হাতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জাদুই অস্ত্র দেখা যাচ্ছে। আমি সেসব কিছু দেখেও নিজের প্রাণের মায়া না করে রাজদরবারে প্রবেশ করার জন্য অগ্রসর হলাম। রাজদরবারের মুখে আসতেই রাজদরবারের দারোয়ান আমার পথ আটকে দিয়ে জিজ্ঞেস করল, কি চাই তোমার? আমি রাজদরবারে প্রবেশ করব। রাজদরবারে প্রবেশ করার কোনো মুখ্য কারণ? আজরা মাসুদার সাথে দেখা করব। না, মাসুদা রানীর সাথে দেখা করা যাবে না, কারণ তিনি অনেক অসুস্থ। দরোয়ানের কথা শুনে চরম একটা বুদ্ধি এলো মাথার মধ্যে। সেই বুদ্ধিটাকেই কাজে লাগালাম। আসলে আমি অনেক দূর থেকে ছোট রানীর অসুখ নিধন করার জন্য এসেছি।
কি বলছেন, সত্যি নাকি? জি সত্যি। ঠিক আছে, তাহলে ভিতরে প্রবেশ করেন। বাহ, বুদ্ধিটা তো কাজে লেগেছে। দারোয়ান একজনকে সাথে দিয়ে ভিতরে পাঠিয়েছে। তারপর সেই পাঠানো দারোয়ানটা ভিতরের অন্য একজনকে বলল, এই নারীকে ভিতরে নিয়ে যাও। সে ছোট রানীর চিকিৎসা করতে এসেছি। তার কথা মতন অন্য আরেকজন এসে আমায় আনহার কক্ষে নিয়ে গেল। যখনই আমি আনহার কক্ষে প্রবেশ করলাম, তখনই অনেক ভয়ঙ্কর একটা আলোকরশ্মির উৎপত্তি হল, এবং সেই আলোকরশ্মিটা সোজা এসে আমার চোখে বিঁধছে, যার কারণে চোখে আর কিছুই দেখতে পাচ্ছি না। কানার মতন চোখে হাত দিয়ে বসে আছি। এর মধ্যেই দেখি কেউ একজন এসে আমার হাত শক্ত করে চেপে ধরেছে, যার ফলে আমার চোখ আবার আগের ন্যায় হয়ে গেছে। চোখ ঠিক হতেই দেখি বিছানার মধ্যে আনহা মরা লাশের মতন শুয়ে আছে, যেটা দেখে কলিজাটা বীভৎসভাবে একটা মোচড় দিল। আনহার এই অবস্থা দেখে বুকের ভিতরে হাহাকার করছে। এর মধ্যে যে আমায় আনহার রুমে নিয়ে এসেছে, সে আমায় বলে উঠল, আপনি ঠিক আছেন তো? আপনার চোখের জ্যোতি ফিরে এসেছে তো? জি, আমি ঠিক আছি। কিন্তু হুট করে এতটা ভয়াবহভাবে আলোকরশ্মির উৎপত্তি হলো কেন? আর আমি ব্লাইন্ডেই বা হয়ে গেলাম কেন কিছু সময়ের জন্য? এই ঘটনার আসল রহস্য কি তা আমরা কেউ জানি না। রাজ দরবারের সবার সাথেই এই অদ্ভুত জিনিসটা ঘটেছে। যেই মাসুদা রানীর ঘরে এসেছে, তার সাথেই এমনটা হয়েছে। তবে এই জিনিসটা সবার সাথেই একবার করে ঘটছে। যখন কারোর সাথে এমনটা ঘটে, তখন পাশ থেকে কেউ তাকে স্পর্শ করলে সে আগেও ন্যায় হয়ে যায়। তাই আপনার হাত আমি শক্ত করে চেপে ধরেছি। ওহহ, আচ্ছা। কিন্তু মাসুদা রানীর কি হয়েছে সেটা একটু বলুন তো। সেটা তো কেউ বের করতে পারছে না মাসুদা রানীর কি হয়েছে। তিনি সেই এক সপ্তাহ আগ থেকে এমনভাবেই বিছানায় মরা লাশের মতন পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনি যদি মাসুদা রানীর ঘর থেকে একটু বের হতেন, তাহলে আমার চিকিৎসা করতে ভালো হতো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তারপর সেই পরীটা আমায় আনহার রুমে একা ছেড়ে দিয়ে সে চলে গেল। সে চলে যেতেই আনহার হাত চেপে ধরে তাকে ডাকতে আরম্ভ করলাম। অনেক কবার ডেকেছি, কিন্তু আনহা আমার কথার কোনো উত্তর দিচ্ছে না। আনহার কোনো সাড়া শব্দ না পেয়ে কলিজাটা আরো ভয়ঙ্করভাবে মোচড় দিতে শুরু করেছে। আমি আবারও আনহাকে ডাকতে আরম্ভ করলাম, কিন্তু সে এবারও কোনো উত্তর দিল না। তাই এবার আনহার হাত ধরে তাকে ঝাঁকিয়ে ডাকতে আরম্ভ করলাম। আগের বারের ন্যায় এবারও সে কোনো রেসপন্স করেনি, কিন্তু তার দুই চোখের কোনো বেয়ে পানি বের হতে আরম্ভ করেছে, যেটা দেখে আমি নিজের তালগোল হারিয়ে ফেলেছি। আমি যেন আর আমার নিজের মধ্যে নেই। আনহার চোখের পানি দেখে ভাবুক হয়ে তার কাছে চলে গেলাম। তারপর নিজের অজান্তেই তার উষ্ণ ঠোঁট জোড়ার সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিলাম। আনহার ঠোঁট জোড়ার সাথে নিজের ঠোঁট মিশাতেই একটা ভীষণ আসলো। যেই ভীষণে দেখতে পেলাম আমি একটা বাগানে চলে এসেছি। যেই বাগানটা ধবধবে সাদা, গাছপালা থেকে নিয়ে শুরু করে আসমান জমিন সবকিছুই সাদা। এবং সেই বাগানে কিছু অদ্ভুত প্রকৃতির প্রাণীকে দেখতে পেলাম, যাদের সবার পিঠেই পাখা আছে। তার মানে এই প্রাণীগুলার মধ্যেও সুপারন্যাচারাল পাওয়াটা আছে। আমি বাগানের পরিবেশ দেখতে মগ্ন হয়ে পড়েছি। ঠিক সেই সময় হুট করে আনহার গলার আওয়াজ শুনতে পেলাম। আনহার গলার আওয়াজ শুনে থতমত খেয়ে গেছি। আমি চতুর্পাশে চোখ পাকিয়ে আনহাকে খুঁজতে লাগলাম।
কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না। তাই আনহাকে ডাকতে আরম্ভ করলাম। আমার ডাকে বাতাসের গতিতে কিছু একটা আমার একদম সামনে এসে কানে কানে বলতে লাগল, আকাশ, তুমি আমায় দেখতে পাবে না, কিন্তু তুমি আমার কথা শুনতে পাবে, কারণ এটা তোমার আর আমার কল্পনার দুনিয়া, যেই দুনিয়াটা আমার তৈরি করা। আমি কোনো বিপদে পড়লে তোমায় আমি এখানে নিয়ে এসে সমস্যার সমাধান করার উপায় বলতে পারব, যার ফলে তুমি আমায় সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। তবে তোমার হাতে সময় থাকবে মাত্র 24 ঘন্টা। মানে তোমায় সমস্যার কথা বলে দেওয়ার পর 24 ঘন্টা তুমি সময় পাবে আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। না হয়তো 24 ঘন্টা অতিক্রম হয়ে গেলে আমার তৈরি করা ভীষণ বা কল্পনার দুনিয়া চিরতরের মতন নষ্ট হয়ে যাবে, যার পর তুমি হাজার চেষ্টা করলেও আমাকে উদ্ধার করার রাস্তা আর খুঁজে পাবে না। আচ্ছা আনহা, কি হয়েছে তোমার? আকাশ, কি হয়েছে সেসব তুমি পড়ে আমার মুখ থেকেই শোনো, কিন্তু তার আগে তুমি আমায় সুস্থ করে তুলো। কিভাবে সুস্থ করব তোমায় আনহা? তুমি যেভাবে এসেছ সেভাবেই তোমাকে আবার জমিনে ফিরে যেতে হবে। তারপর জমিন থেকে ড্রাগন ফল খুঁজেছে বের করে সেই ড্রাগন ফলের রস আমার বালিশের নিচে রাখা একটা জাদুই বোতল আছে, যেই বোতলের ভিতরে স্পেল পড়া একটা সুরার পানি আছে, যেটা আমাদের জাদুই নহরের পানি। তার সাথে ড্রাগন ফলের রস মিশিয়ে আমার মুখে ঢাললেই মিনিট কয়েকের মধ্যে আমি ঠিক হয়ে যাব। আকাশকে গায়েবীভাবে আনহা সমস্যার সমাধানের কথা বলে দিয়ে ভীষণের দুনিয়া বা কল্পনার দুনিয়া থেকে বেরিয়ে আসে। কিন্তু আকাশ এখনও আনহার ভীষণের দুনিয়ায় আটকে আছে। এর মধ্যেই আনহার রুমের মধ্যে কারোর আসার শব্দ শুনতে পায় আকাশ, যার ফলে আকাশ ও ভীষণের দুনিয়া থেকে বের হয়ে আসে। ভীষণের দুনিয়া থেকে বেরিয়ে আসতেই আকাশ আনাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে আসে। আর এর মধ্যেই আনহার রুমের মধ্যে একজন প্রবেশ করে, যার মাথায় কিনা স্বর্ণের মুকুট পরিধান করা। আকাশ তাকে দেখেই চিনে ফেলে যে এই ব্যক্তিটাই হয়তো পরিপালকের রাজা। তাই সে সম্মানের সহিত দাঁড়িয়ে যায়। আর রাজা এসে আকাশকে জিজ্ঞেস করে, মাহরুমা, আপনি নাকি আমার মেয়েকে চিকিৎসা করার জন্য এসেছেন? রাজার মুখে মাহরুমা নামটা শুনে বেশ অবাক হলাম, কিন্তু অবাক হলেও আমি কোনো ধরনের রিয়েক্ট না করে রাজার প্রশ্নের উত্তরে ছোট করে জি বললাম। তারপরই উনি আবার আমাকে জিজ্ঞেস করল, মাহরুমা, আমার মেয়ের কি হয়েছে? ও সুস্থ হচ্ছে না কেন? এই 7 দিনে অনেক মাহরুমাকেই এনে দেখিয়েছি, কিন্তু কেউ এই সুস্থ করতে পারেনি আমার মেয়েকে। আপনি কি পারবেন আমার মেয়েকে সুস্থ করতে? আপনি আমার মেয়েকে সুস্থ করার বদলাতে যা চাইবেন আমি তাই আপনাকে দিব, কারণ আমার মেয়ে সুস্থ হওয়া অনেক জরুরি। তার কিছু হলে এই পরিপালকে অনেক বড় তুফান নেমে আসবে। মাহরুমা মানে কি এবার বুঝে আসল? পরিপালকের চিকিৎসকদেরকেই মাহরুমা বলে ডাকা হয়। কিন্তু কিসের তুফানের কথা বলল রাজা মশাই সেটাই বুঝে আসল না। তাই তিনাকে জিজ্ঞেস করলাম, কিসের তুফান মহারাজ? তুফান বলতে আমার মেয়ে ভবিষ্যতে আমার সিংহাসনে বসে পুরো পরিপালকে শাসন করবে। কিন্তু তার যদি কিছু হয় তাহলে পরিপালকের পরীরা বিদ্রূপ করবে অন্য কাউকে সিংহাসনে বসানোর জন্য। কারণ এখানকার নিয়ম হচ্ছে রাজার বংশধর থেকেই কেউ একজন সিংহাসনে বসবে। কিন্তু আমার তো মাসুদা বাদে আর কোনো সন্তানাদি নেই, তাই তার সুস্থ হওয়া অনেক জরুরি। প্লিজ মাহরুমা, আপনি আমার মেয়েকে সুস্থ করে দিন। আপনার যা চাই আমি তাই দিব, কিন্তু প্লিজ আমার মেয়েকে সুস্থ করে দিন আপনি। রাজা মশাই, আমার কিছু চাহিদা করার হলে পরে করব,
কিন্তু আগে আপনার মেয়েকে সুস্থ করা প্রয়োজন। আর আমি আপনার মেয়েকে সুস্থ করতে পারব। তবে তার জন্য আমার সাহায্যের প্রয়োজন। কেমন সাহায্য মাহরুমা? আপনার পরিপালকের মেইন দরজায় কয়েকজন গার্ড 24 ঘন্টা পাহারায় নিযুক্ত থাকে। আমার তাদের মধ্যে থেকে কয়েকজনকে লাগবে। আমি তাদেরকে সাথে নিয়ে একটা জায়গায় যাব। তারপর কিছু ঔষধ নিয়ে ফিরে আসব। পরে সেই ঔষধ মাসুদা রানীকে পান করালে সে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, আমি মেইন দরজার গার্ডদেরকে ডেকে আনাচ্ছি। আপনি কিছু সময় অপেক্ষা করুন। জি। তারপর রাজা একজন সিপাহীকে ডেকে আনালো। তারপর তাকে বলল 3 মিনিটের মধ্যে পরিপালকের মেইন দরজার গার্ডদেরকে নিয়ে এখানে হাজির হতে এবং মেইন দরজায় অন্য গার্ডদেরকে আপাতত কাজে লাগাতে। রাজার আদেশ মতন সিপাহী পরিপালকের মেইন দরজার গার্ডদেরকে নিয়ে আনতে চলে গেল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, আচ্ছা, যেই রাস্তা আমি এত লম্বা সময় অতিক্রম করেছি, সেই রাস্তা গার্ডরা 3 মিনিটে কিভাবে অতিক্রম করে আসবে। এসব নিয়ে ভাবতে ভাবতে মিনিট 3 হয়ে গেল। আর রাজার সিপাহী ফিরে আসলো, কিন্তু তার সাথে কেউ নাই। যেটা দেখে রাজা তাকে জিজ্ঞেস করল, গার্ডরা কোথায়? মহারাজ, গার্ডরা অন্য একটা প্রয়োজনীয় কাজে কোথায় যেন গেছে। তো মেইন দরজায় এখন কারা আছে? অন্য গার্ডরা পাহারা দিচ্ছে। মাহরুমা, গার্ডরা তো বলে কাজে গেছে। আপনি অন্য কাউকে সাথে নিয়ে গেলে হয় না? না মহারাজ, হবে না। উনাদের এই প্রয়োজন। কারণ সফরের রাস্তাটা আমার ভালো করে মনে নেই। তবে সেই রাস্তাটা আতাউর নামক গার্ডটা চিনে, তাই উনাকেই প্রয়োজন। আকাশের কথা শুনে মহারাজ সেই সিপাহীকে আবার বলে, মেইন দরজার আসল গার্ডরা যেখানেই থাকুক না কেন, তাদেরকে ইমিডিয়েট রাজদরবারে হাজির হতে বলো। জি মহারাজ। সিপাহী রাজার কথা মতন আবারও তাদেরকে আনার জন্য চলে গেল। এদিকে আকাশ মেইন দরজার গার্ডদেরকে তার সঙ্গী হিসেবে চাহিদা করার কারণ হচ্ছে তারা তার বিষয়ে জানে, আর তারাই তাকে বাঁচিয়ে রাজদরবার পর্যন্ত পৌঁছে দিয়েছে। আকাশ যদি এখন একা এখান থেকে সফর করে, তাহলে মাঝপথে মায়াঝারিতে নিশ্চিত আটকে যাবে এবং সবাই তাকে ধরে ফেলবে। তাই সে পরিপালকের মেইন দরজার গার্ডদেরকেই চাহিদা করেছে তার সঙ্গী হিসেবে। এভাবে 3 মিনিট কাটার পর সেই সিপাহী মেইন দরজার গার্ড আতাউর এবং তার সাথের কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে হাজির হয়। তখন রাজা আতাউরকে বলে, আতাউর, এই মাহরুমার সাথে তোমরা সফরে বের হও। সে আমার মেয়েকে সুস্থ করার জন্য ঔষধ আনতে যাবে। জি মহারাজ। এবার বেরিয়ে পড়ো। আর মাহরুমা, দয়া করে আপনি চটজলদি ফিরে এসে আমার মেয়েকে সুস্থ করে তুলবেন। মহারাজ, আপনি টেনশন করবেন না। আমি চটজলদি ফিরে এসে মাসুদা রানীকে সুস্থ করে তুলব। আচ্ছা, এবার চললাম। তারপর আতাউর নামক গার্ড এবং তিনার সঙ্গী সাথীকে নিয়ে রওয়ানা হলাম। মাঝপথের সমস্ত মায়াঝারি থেকে আতাউর এবং তিনার সঙ্গী সাথীরা আমাকে বাঁচিয়েছি। আমি তাই তো তাদেরকে সফরের সঙ্গী হিসেবে চেয়েছি। তিনারা আমাকে সমস্ত মায়াঝারি থেকে বাঁচিয়ে পরিপালকের মেইন দরজার সামনে নিয়ে এসেছে। মেইন দরজার সামনে আসতেই প্রধান দারোয়ান আতাউর আমাকে বলল, বাহ, তুমি তো দেখি অনেক বিচক্ষণ। আচ্ছা, সামনে কি করবে তুমি? আপনারা কয়েকজন পাহারায় থেকে আর বাকি কয়েকজন আমার সাথে চলেন। বিশেষ করে আপনি আমার সাথে সফরে চলেন। আরে, এতে তো সমস্যা হবে, কারণ পরিপালক থেকে কারোর এই বের হওয়ার অনুমতি নাই। আরে, কোনো সমস্যা হবে না, কারণ আপনারা শুধু দ্বীপ পর্যন্তই আমার সাথে যাবেন।
আর তাছাড়া রাজা তো অনুমতি দিয়েছেই সফর করার। আপনারা পরিপালক থেকে বের হয়ে দ্বীপ পর্যন্তই খালি আমার সাথে যাবেন। পরে আমি আপনাদেরকে দ্বীপে রেখে জমিনে যাব। পরে জমিন থেকে ড্রাগন ফল নিয়ে আবারও দ্বীপে হাজির হব। ঠিক আছে, তাহলে চলো। দারোয়ান আতাউর এবং আরও দুজনকে সাথে নিয়ে পরিপালক থেকে বের হয়ে দ্বীপে গেলাম। দ্বীপে যেতেই আমার গায়ের রং আবার পরিবর্তন হয়ে গেল, যেটা দেখে আমার বুঝতে বাকি নাই যে আমি আবার মানুষ হয়ে গেছি। আচ্ছা, আমি এবার জমিনে চললাম। ঠিক আছে, যাও, কিন্তু কত সময় লাগবে তোমার? সে তো জানি না, কারণ ড্রাগন ফল খুঁজতে কত সময় লাগবে কে জানে। আচ্ছা ওয়েট, তাহলে এই বিষয়ে আমি তোমাকে সাহায্য করছি। তুমি চোখ বন্ধ করে ড্রাগন ফলের কথা চিন্তা করো। আমি তোমাকে জাদুর মাধ্যমে ড্রাগন ফল গাছের নিচে পৌঁছে দিচ্ছি। তবে হ্যাঁ, 3 মিনিটের মধ্যে যা করার করবে, কারণ তুমি জমিন থেকে কিভাবে এসেছো তা আমার অজানা। কিন্তু তুমি 3 মিনিটের মধ্যে কাজ শেষ করতে পারলে আমার জাদুর মাধ্যমে আবার ফিরে আসতে পারবে। না হয় তো তোমার আবার প্রয়াস করতে হবে এখানে আসার জন্য। তখন সেটার জন্য কত সময় অতিবাহিত হবে তা উপরওয়ালাই ভালো জানে। বাহ, তাহলে তো ভালোই। আচ্ছা, আমি চোখ বন্ধ করছি। আপনি যা করার করেন, আমি 3 মিনিটের মধ্যেই কাজ শেষ করে ফিরে আসব। তারপর আমি চোখ বন্ধ করতেই ড্রাগন ফল গাছের নিচে পৌঁছে গেলাম। ড্রাগন ফল গাছের নিচে পৌঁছে একটা ড্রাগন ফল ছিঁড়ে নিয়ে দ্বীপের কল্পনা করতেই আবার চলে আসলাম দ্বীপের মধ্যে। পরে আতাউর এবং তার সঙ্গী সাথীর সাথে পরিপালকে প্রবেশ করলাম। আতাউর আবার আমাকে কিছু একটা পান করিয়ে আগের ন্যায় বানিয়ে দিয়েছে। পরে তাদের সাথে সফর করেই রাজদরবারে পৌঁছে গেলাম। রাজদরবারে পৌঁছে ড্রাগন ফলকে পিষিয়ে রস বানিয়ে আনহার বালিশের নিচ থেকে সুরার পানির সাথে মিশিয়ে দিলাম। পরে সেই সুরার পানি আর ড্রাগন ফলের রস একত্রে করে আনহার মুখে ঢালতেই কয়েক মিনিটের মাঝে সে নড়াচড়া করতে আরম্ভ করল। তার কিছুক্ষণ যেতে না যেতেই আনহা চোখ খুলেছে। আনহা ঠিক হয়েছে দেখতে পেয়ে সবাই খুশিতে আত্মহারা হয়ে গেছে। কিন্তু শনিটাও ঠিক সেই সময়ে আমার উপরে এসে পড়েছে। আনহা চোখ খোলার সাথে সাথে আবারও একটা ভয়ঙ্কর আলোকরশ্মির উৎপত্তি হল, যেটা আমি বাদে আর কেউ এই দেখতে পায়নি। সেই আলোকরশ্মিটা আমার চোখে এসে পড়তেই আমি সাথে সাথে চোখের জ্যোতি হারিয়ে ফেললাম আর যন্ত্রণায় বিকট আওয়াজে চিৎকার করে উঠলাম। মনে হচ্ছে যেন কেউ আমার চোখের মধ্যে ফুটন্ত আগুনের লাভা ঢেলে দিয়েছে। এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে আমার। এরপর আর কিছু মনে নেই। আকাশ যন্ত্রণায় ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। আনহা আকাশের এই করুণ অবস্থা দেখে বিছানা থেকে লাফ দিয়ে উঠে আকাশের কাছে আসে। সবাই তো অবাক আকাশের অবস্থা দেখে। তখনই আনহার বাবা আনহাকে বলে উঠে, মাসুদা, এই মাহরুমার কি হয়েছে? কিছুক্ষণ আগেও তো সুস্থ সবল ছিল, কিন্তু হুট করেই চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল কেন? আনহা আকাশের অবস্থা দেখে বুঝে যায় যে তার কি হয়েছে। তাই সে তার বাবাকে বলে, বাবা, তোমরা সবাই রুম থেকে বেরিয়ে যাও, আমি দেখছি উনার কি হয়েছে। আই হোপ কি আমি মাহরুমাকে ঠিক করতে পারব। আরে মাসুদা, কি বলছিস তুই এসব? তুই কি করে মাহরুমাকে ঠিক করবি? আরে বাবা, তোমরা যাও না প্লিজ, এখন খালি খালি প্রশ্ন করো না। আমি বললাম তো যে আমি ঠিক করতে পারবো মাহরুমাকে। তোমরা কিছুক্ষণ পর ফিরে এসে দেখো মাহরুমাকে, দেখবে তখন সে ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যা, আমরা বেরিয়ে গেলাম। এই বাকি সবাই বের হয়ে যাও মাসুদাকে রুমের মধ্যে একা ছেড়ে দিয়ে। আনহার বাবার আদেশে সবাই ঘর থেকে বের হয়ে যায়।
এবং আনহার বাবাও নিজে বের হয়ে যায়। সবাই রুম বের হয়ে যেতেই আনহা রুমের দরজা লাগিয়ে দিয়ে আকাশের কাছে আসে। তারপর আকাশের মাথা মাটি থেকে তুলে আনহা তার নিজের কোলের মধ্যে রাখে। পরে আকাশের কনিষ্ঠা আঙ্গুল চেপে ধরে তাকে নিয়ে তার তৈরি করা কল্পনার জগতে পাড়ি জমায়। এবং কল্পনার জগতে পাড়ি জমানোর পূর্ব মুহূর্তে আনহা তার সোল আকাশের শরীরে প্রবেশ করিয়ে দেয়। আকাশ আবারও আনহার কল্পনার দুনিয়ায় চলে যায়, যেখানে যাওয়ার পর সে ভীষণ দেখতে শুরু করে। সে আগের বারের ন্যায় অনেক অদ্ভুত ধরনের প্রাণীকে দেখতে পায়। তখনই আনহা আকাশের ভীষণে বাধা দিয়ে তার কানে কানে বলে, আকাশ, আমার সোল তোমার শরীরে, যার ফলে বাস্তব জীবনে তুমি ঠিক হয়ে গেছ, কিন্তু আমার দেহ মৃত লাশের মতন মাটিতে পড়ে আছে। সো তুমি তাড়াতাড়ি আমার তৈরি করা মোয়াই দুনিয়া থেকে বের হয়ে আমার কনিষ্ঠা আঙ্গুল চেপে 11 বার যোদনাম শব্দটা পাঠ করো, তাহলে সব কিছুই ঠিক হয়ে যাবে। আনহার কথা মতন তার তৈরি করা মাই দুনিয়া থেকে বেরিয়ে এসে তার হাতের কনিষ্ঠা আঙ্গুল চেপে ধরে 11 বার যোদনাম শব্দটা পাঠ করতেই আমার শরীর থেকে আনহার সোল তার শরীরে প্রবেশ করল। তার মিনিট 2 পরেই আনহা ঠিক হয়ে গেছে এবং সে নড়াচড়াও করছে, আর আমিও সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি। মাথায় আর কোনো ধরনের যন্ত্রণাও করছে না। কিন্তু তখন হঠাৎ কি হয়েছিল, যার দরুন এত ভয়ঙ্কর আলোকরশ্মির উৎপত্তি হয়েছে? না, আনহার থেকে জিজ্ঞেস করি। আচ্ছা আনহা, তখন কি হয়েছিল বলো তো? হঠাৎ করে এমন আলোকরশ্মির উৎপত্তি কেন হয়েছে? তুমি আমার পরিপালকের রূপ দেখেছ, দেখে এমনটা হয়েছে। মানে কি আনহা? মানে হলো তোমার মধ্যে আমার সোল কনভার্ট করার কারণে অনেক সুপারন্যাচারাল পাওয়ার আমার শরীর থেকে তোমার শরীরে কনভার্ট হয়েছে। তাই বলে জমিনে তেমন কোনো সমস্যা হয়নি। যেমন ধরো, তোমার শরীরে সুপারন্যাচারাল পাওয়ার কনভার্ট হওয়ার পরে তোমায় স্পর্শ করলেও কিন্তু পরিপালকে কম্পন হতো না। তাছাড়া তোমার সামনে রাতের বেলায় প্রকট হলেও আলোকরশ্মির উৎপত্তি হতো না, কারণ জমিনে সবকিছু সয়ে গেছে তোমার সাথে আমার। কিন্তু তুমি আমার পরিপালকের অন্য রূপ কখনোই দেখনি, তাই আমি তোমার দিকে চোখ মেলে তাকাতেই তোমার সাথে এমনটা ঘটেছে। বুঝলাম, কিন্তু তোমার রূপ তো আমি আগের মতোই দেখতে পাচ্ছি। তোমার রূপের তো কোনো পরিবর্তন ঘটেনি। আকাশ, সেটা তুমি হয়তো দেখতে পাচ্ছ, কিন্তু সত্যিকার অর্থে বাকিরা আমায় অন্য রূপে দেখছে। আর তুমিও কিছু সময়ের মাঝে আমাকে অন্য রূপে দেখতে পাবে। তার মানে আবারও আমার সাথে অদ্ভুত কিছু ঘটবে? না, আর অদ্ভুত কিছুই ঘটবে না তোমার সাথে, কারণ জমিনে আমার সোল তোমার শরীর প্রবেশ করানোর পর যেমন কোনো সমস্যা হয়নি। তুমি সব কিছুই তখন সয়ে গিয়েছিল, এখনও তুমি সব কিছু সয়ে যাবে, কারণ কিছুক্ষণ আগে আমার সোল তোমার শরীরে কনভার্ট করেছি, যার দরুন পরিপালকে ঘটা সমস্ত অদ্ভুত কিছুকেই তুমি স্বাভাবিকভাবে সহ্য করতে পারবে। আশা করি আর কোনো সমস্যাই হবে না তোমার সাথে। তার মানে তুমি আমাকে পরিপালকে টিকিয়ে রাখার জন্য তোমার সোল আবার আমার শরীরে প্রবেশ করিয়ে তোমার আরও কিছু সুপারন্যাচারাল পাওয়ার আমার শরীরে কনভার্ট করেছ, যাতে করে আমি সবকিছুই সহ্য করতে পারি? আচ্ছা, তুমি এখন না হয় আমাকে উপযুক্ত বানিয়েছ, কিন্তু কিছুক্ষণ আগে যে আমি পরিপালকের অনেকের সাথেই দেখা সাক্ষাৎ করেছি, তাহলে তখন তাদের রূপ দেখে যে আমার কিছু হয়নি? তখন তোমার কিছু না হওয়ার কারণ হচ্ছে তুমি পরিপালকের কোনো পরীকেই জমিনে মানুষের রূপে দেখনি, তাই তোমার কোনো সমস্যা হয়নি। যদি কোনো পরীর সাথে জমিনে মানুষের রূপে দেখা হতো তোমার, সে তোমার দিকে দৃষ্টি ফেলতেই তুমি সেই অদ্ভুত ধরনের আলোকরশ্মিকে দেখতে পেতে। এক কথায় বলতে গেলে কোনো পরীকে তুমি 2 রকম রূপে দেখলে তোমার সাথে এমনটা ঘটবে। এবার সমস্তটাই বুঝলাম।
যাক শুকরিয়া, এই বিষয়ে সবকিছুই ক্লিয়ারলি বুঝলাম। আচ্ছা তুমি এখন এটা বলো যে তুমি এতদিন জমিনে আসোনি কেন? আর তোমার এমন ভয়ঙ্কর অসুখ হয়েছে কি করে? আমি এতদিন জমিনে আসিনি কেন সেটা তো জেনেই গেছো যে আমি অসুস্থ ছিলাম। তবে আমার এই অসুস্থতার কারণ বলতে গেলে অনেক রহস্যের খোলাসা করতে হবে তোমার কাছে। রহস্যের উদ্ঘাটন করলে করো, সমস্যা কোথায়? সমস্যা নেই, তবে তোমায় তো বলেছিলাম যে উপযুক্ত সময় এসে সবকিছুই তুমি জেনে যাবে। তাই ভাবছি যে উপযুক্ত সময়টা এসেছে কিনা। আনহা, উপযুক্ত সময়ের অপেক্ষা করলে তোমাকে আমার হারাতে হবে। সো তুমি আমায় বললে তোমার জন্য কিছু অন্তত আমি করতে পারবো সময় থাকতে থাকতে। আচ্ছা ঠিক আছে বলছি। তবে যেটুকু এখন তোমার জানা দরকার সেটাই বলছি। বলো। আকাশ, তুমি আসার সময় যেই দ্বীপ অতিক্রম করে এসেছ সেটা আমাদের পরিপালকের অন্তর্ভুক্ত। আর এই দ্বীপের একটা অংশেই আমাদের পরিপালক। কিন্তু আমাদের এই দ্বীপ ছাড়া অন্য আরেকটা দ্বীপ আছে, যার নাম কাকাতুয়া। যেই কাকাতুয়া দ্বীপের সঠিক লোকেশন আমি জানি না, তবে সেই দ্বীপে অনেক ভয়ঙ্কর একটা গোত্র বসবাস করে, যারা কিনা শয়তান পূজারী। তাদের শক্তি আমাদের পরিপালকের পরি থেকে 1000 গুণ বেশি। সেই গোত্রটা আমাদের পরিপালক দখল করতে চায়। কিন্তু আমাদের পূর্বপুরুষরা পরিপালকের চতুর্পাশে সাধনা করে একটা আয়না দেওয়াল বানিয়ে রেখেছে, যার কারণে তারা আমাদের পরিপালকে ঢুকে হামলা করতে পারে না। না হয়তো বহু আগেই আমাদের পরিপালককে তারা ধ্বংস করে দিত এবং তারা আমাদের পরিপালকে নিজেদের আধিপত্য বিস্তার করে তাদের নিজেদের সাম্রাজ্য নির্মাণ করত। কিন্তু আমাদের পূর্বপুরুষের বানানো মাই আয়না, যার কারণে তারা পরিপালকে হামলা করতে পারে না। কিন্তু তারা সব সময়ই চেষ্টা করে আমাদের ক্ষতি করতে এবং আমাদের পরিপালক তাদের দখলে নিতে। আমি সেদিন রাতে তোমার সাথে কথা শেষ করে যখন পরিপালকে ফিরে আসি, তখন দেখি তারা আমাদের পরিপালকের দ্বীপের মধ্যে বসে আছে। আমার যেহেতু জমিন থেকে পরিপালকে ফিরে আসার জন্য সর্বপ্রথম এই দ্বীপে আসতে হয়, তাই আমি জমিন থেকে প্রকট হয়ে এই দ্বীপে ফিরে আসি। কিন্তু এখানে এসে দেখি শয়তান পূজারীরা আমার আগেই এখানে এসে বসে আছে। আর এই দ্বীপের পুরোটা অংশে কিন্তু মাই আয়না নেই। মাই আয়নার সীমারেখা হচ্ছে আমাদের পরিপালকের গেট থেকে নিয়ে শুরু করে একদম পরিপালকের শেষ সীমা পর্যন্ত, যার দরুন তারা এখানে এসে বসেছিল। আর আমি এখানে আসতেই তারা আমাকে দেখে ফেলে এবং আমার উপরে মায়া করে বসে। আমি তাদের মায়া থেকে বাঁচতে জানপ্রাণ নিয়ে দৌড় দিয়েছি, ঠিক পরিপালকের দরজার সামনে যেতেই তাদের মায়া আমার উপরে লেগে যায়, আর আমি পরিপালকের দরজার সামনেই বেহুশ হয়ে যাই, যেটা পরিপালকের মেইন দারোয়ান আতাউর দেখে ফেলে। তাই সে আমাকে তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে রাজদরবারে চলে আসে। কি হো, এত সব ঘটেছে তোমার সাথে? আমি তো ভেবেছি সেদিন এই আমি শেষ, কিন্তু উপরওয়ালা আমায় বাঁচিয়ে দিয়েছে। যাক শুকরিয়া। কিন্তু তুমি আমায় এটা বলো তো যে আতাউর নামক দারোয়ান তোমায় পরিপালকে প্রবেশ করতে দেখার পরেও কিছু বলেনি কেন? কারণ তোমার কথা অনুযায়ী তো কোনো পরীকে জমিন থেকে পরিপালকে প্রবেশ করতে দেখলে তার থেকে সুরার পানি নিয়ে নেওয়া হয়। তাহলে সে তোমায় কিছু বলে নাই কেন? আর তাছাড়া তুমি আমায় কল্পনার দুনিয়ায় ভিজন দেখিয়ে ড্রাগন ফলের কথা কেনই বা বললে? আর তুমি কি করেই বা জানো যে ড্রাগন ফল এই তোমার অসুখ নিধন করবে? আকাশ, দেখো আমি রাজার মেয়ে। পরিপালকের সবার জন্য সবকিছু নিয়ে করা নিষেধাজ্ঞা থাকলেও আমাদের জন্য কড়াভাবে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে হ্যাঁ, নিয়ম সবার জন্য সমান।
কিন্তু ওই যে বললাম আমি রাজার মেয়ে, যার কারণে কেউ কোনো কিছু দেখলেও তেমনভাবে কোনো রিয়েক্ট করেন না। কারণ রাজদরবারের মানুষকে নিয়ে রিয়েক্ট করলে তাদের উপরেই সেটা ভারী পড়বে। আর তাছাড়া দারোয়ানের সাথে আমার অনেক খাতির, তাই সে কাউকে কিছু না বলে আমায় রাজদরবারে পৌঁছে দিয়েছে এবং সবাইকে বলেছে আমি হুট করেই বেহুশ হয়ে গেছি। আর ড্রাগন ফলের কথা এজন্যই জানি কারণ শয়তান পূজারী গুলা যখন আমার উপরে মায়া করে তখন আমি একটা স্মেল পাই, যেই স্মেলটা ছিল ড্রাগন ফলের। তাই আমি বুঝে যাই যে ড্রাগন ফল দ্বারাই আমার উপরে মায়া করেছে এবং সেই ড্রাগন ফল দ্বারাই আমাকে সুস্থ করা যাবে। তাই তোমাকে ভিজন দেখিয়ে ড্রাগন ফল আনতে বলেছি। ও আচ্ছা, এই ব্যাপার। যাক, ভবিষ্যতে আমি তোমার জামাই হয়ে যেমন ইচ্ছে তেমনটাই করব। তখন দারোয়ান থেকে নিয়ে শুরু করে সবাই আমাকে ভয় পাবে এবং কেউ কিছু বলার মতন সাহসও করতে পারবে না। এই আকাশ একদম ভালো হচ্ছে না। কিন্তু তুমি আমাকে নিয়ে মজা কেন করছো? আরের বউয়ের সাথে মজা করব না তো কার সাথে করব? আচ্ছা থাক, ছাড়ো এখন এসব বিষয়ে। শোনো, আমি চলে যাব। তুমি আতাউর নামক দারোয়ানকে দিয়ে আমাকে জমিনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। দারোয়ানের প্রয়োজন নেই, আমিই তোমাকে পৌঁছে দিয়ে আসব গেট পর্যন্ত। তবে তুমি তার আগে আমার বাবার সাথে বলে নাও। কিন্তু হ্যাঁ, নিজের আসল পরিচয় কারোর কাছে দিও না কিন্তু। আমি জানি প্রধান প্রহরী তোমার রূপ পরিবর্তন করে দিয়ে এখানে পাঠিয়েছে। প্রধান প্রহরী যেই ভেষে তোমায় রাজদরবারে পাঠিয়েছে, তুমি আগামীতে পরিপালকে আসলে সেই ভেষেই আসবে। না হয় তো অনেক বড় সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে। ওয়েট, আমি রুমের দরজা খুলে সবাইকে আসতে বলছি। আচ্ছা। তারপর আনহা গিয়ে দরজা খুলে দিল। আনহা দরজা খুলতেই তার মা, বাবা এবং অনেক কয়জন আমাদের কক্ষে প্রবেশ করল। সবাই কক্ষে প্রবেশ করতেই আনহার বাবা আমাকে জিজ্ঞেস করল আমি কেমন আছি এবং আমার কি চাই। আমি তার উত্তরে বললাম ভালো আছি, আর আমার কিছুই চাই না এখন। পরবর্তীতে যদি কিছুর প্রয়োজন হয় তখন এসে তাকে জানাব। আমার মুখে এমন কথা শুনে আনহার বাবা খুশিতে স্বর্ণের একটা ঘড়ি আমার হাতে পরিয়ে দিল। আমি অনেক কবার আনহার বাবাকে না করেছি, কিন্তু তিনি জোর করেই আমাকে এটা দিয়েছে। আর দেওয়ার সময় বলেছে আমি তিনার খুশি হয়ে দেওয়া জিনিসটা না নিলে তিনি নাকি অনেক কষ্ট পাবেন। তাই বাধ্য হয়ে সেটা নিয়েছি। এরপর সবার সাথে কথা বলে রাজদরবার থেকে বেরিয়ে এসেছি। আর আমার সাথে আনহাও বেরিয়ে এসেছে আমাকে এগিয়ে দেওয়ার জন্য। তারপর দুজন মিলে সফর করে পরিপালকের মেইন দরজায় চলে এসেছি। মাঝপথে কোনো মায়াঝারি কাজ করেনি আমার উপরে। আমি এই বিষয়ে আনহাকে জিজ্ঞেস করলে সে আমায় বলে রাজদরবারের কোনো মানুষ চলাচল করার সময় নাকি এই মায়াঝারি কাজ করে না। রাজদরবারের সম্মানে নাকি তারা শান্ত হয়ে যায়। তাই নাকি তারা শান্ত হয়েছিল। আনহার সাথে গল্পগুজব শেষ করতে করতে মেইন দরজায় চলে এসেছি। এবার বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়ার একদম শেষ মুহূর্ত আনহাকে জিজ্ঞেস করলাম আনহা, তুমি আবার কখন জমিনে নামবে? আকাশ, তার কোনো ঠিক নেই। কারণ শয়তান পূজারীরা যে কোনো সময় আমার ক্ষতি করতে পারে। আর তারা যদি একবার আমার ক্ষতি করে দেয় তাহলে আমার বাবা মা সিংহাসন হারাবে এবং সিংহাসনে অন্য কেউ বসবে। আমার কেয়ারফুল থাকতে হবে এখন। তাই আমি আপাতত জামিনে নামব না। তার মানে তোমার সাথে আমার আর জমিনে দেখা হবে না? দেখা হবে, কিন্তু তার জন্য তুমি পরিপালকে এসে আমায় সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং সঙ্গে করেই এনে এখানে পৌঁছে দিতে হবে। কারণ তুমি আমার সাহস।
আর শয়তান পূজারীরা তুমি সাথে থাকলে কোনো ধরনের ক্ষতিই করতে পারবে না। ঠিক আছে, যাও, আগামীকাল আমি এসে তোমায় জমিনে নিয়ে যাব। তবে হ্যাঁ, আমি আর রাজদরবারে যাব না, কারণ সেখানে যেতে হলে মায়াঝারির মোকাবেলা করতে হয় আমার। তাই আমি এখানে এসে প্রধান প্রহরীকে বলবো, তিনি গিয়ে তোমায় খবর দিবে। ঠিক আছে, এতে আরো ভালো হবে, কারণ প্রহরী 3 মিনিটেই সেই রাস্তা অতিক্রম করতে পারে। কিন্তু কোনো মানুষ যদি সেই রাস্তা অতিক্রম করে তাহলে অনেক লম্বা সময় লাগে, কারণ সেই রাস্তার মধ্যে মায়াঝারির হাজারো ট্রাপ লাগানো। তাই তুমি আতাউর নামক প্রহরীকেই খবর দিও। ঠিক আছে। আচ্ছা, এবার আমি চললাম। তারপর আনহা থেকে বিদায় নিয়ে দ্বীপে চলে আসলাম। দ্বীপে আসতেই আমার গায়ের রং পরিবর্তন হয়ে গেছে, যেটা হওয়ার এই কথা ছিল। তারপর চোখ বুঝে নিজের ঘরের কথা কল্পনা করতেই নিজের রুমে চলে আসলাম। রুমে এসে চোখ খুলতেই সর্বপ্রথম নজর গেল দেওয়াল ঘড়ির দিকে। দেওয়াল ঘড়ির দিকে নজর যেতেই থেবড়া খেয়ে উঠলাম, কারণ ঘড়ির কাঁটা 11টায় গিয়ে আটকে গেছে। তাড়াতাড়ি বালিশের নিচ থেকে ফোনটা বের করে ফোন দিয়েও ঘড়ির টাইম দেখলাম, কারণ আমি অনেক লম্বা সফর করে এসেছি পরিপালক থেকে। তাই কয়টা বাজছে সেটা দেখছি, কিন্তু ফোনের টাইমও দেখি 11টায় লক হয়ে আছে। তাজ্জব হয়ে তাকিয়ে আছি ফোনের দিকে। আরে ভাই, ঘড়ি না হয় নষ্ট হয়ে ভুলভাল টাইম দেখাচ্ছে, কিন্তু মোবাইল তো উল্টো পাল্টা কিছু খায়নি যে ঘড়ির মতন ভুলভাল টাইম দেখাবে। ঘড়ি এবং ফোনের কাহিনী মিলাইতেই আসল ঘটনা কি ঘটেছে সেটা আমার বুঝে গেছে। কিন্তু আমার মাথায় এটাই ধরছে না যে আমি এত লম্বা সফর করার পরেও যেই সময়ে পরিপালকে গিয়েছি, আবার সফর শেষ করে ঠিক একই টাইমে ফিরে এসেছি কি করে। 1 মিনিটেরও এদিক ওদিক দেখছি না। মাথা পুরো জ্যাম খেয়ে আছে সময়ের অবস্থা দেখে। এসব নিয়ে ভাবছিলাম, তখনই পাশের রুম থেকে কেউ একজনের গলার আওয়াজ শুনতে পেলাম, যে কিনা আমার নাম ধরে ডকাছে। এবার থেবড়াটা আরো বর্ষর করে খেলাম, কারণ আমার ঘরে আমি ছাড়া আর অন্য কেউ থাকে না, তার উপরে আনহা পরিপালকে। তাহলে পাশের রুম থেকে আমার নাম ধরে কে ডাকছে আমায়? আমি এত লম্বা সফর করার পরেও যেই সময়ে পরিপালকে গিয়েছি, আবার সফর শেষ করে ঠিক একই টাইমে ফিরে এসেছি কি করে। 1 মিনিটেরও এদিক ওদিক দেখছি না। মাথা পুরো জ্যাম খেয়ে আছে সময়ের অবস্থা দেখে। এসব নিয়ে ভাবছিলাম, তখনই পাশের রুম থেকে কেউ একজনের গলার আওয়াজ শুনতে পেলাম, যে কিনা আমার নাম ধরে ডকাছে। এবার থেবড়াটা আরো বর্ষর করে খেলাম, কারণ আমার ঘরে আমি ছাড়া আর অন্য কেউ থাকে না, তার উপরে আনহা পরিপালকে। তাহলে পাশের রুম থেকে আমার নাম ধরে কে ডাকছে আমায়? তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসে গেলাম। তখনই দেখি পাশের রুম থেকে আনহা বেরিয়ে আমার রুমে এলো। আনহাকে দেখে বর্ষর একটা শকট খেলাম, কারণ আনহা হুট করে জমিনে প্রকট হয়েছে কোনো ইশারা ইঙ্গিত ছাড়া। তার মধ্যে সে আমার রুমে প্রকট না হয়ে অন্য রুমে প্রকট হয়েছে। আবার তার উপরে সে আরেকটা চরম বড় ভুল করেছে। সে বিপদকে তোয়াক্কা না করে জমিনে নেমে এসেছে। তাই অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আনহা, হঠাৎ তুমি এভাবে জমিনে প্রকট হলে কেন? তোমার পিছনে না কাকাতুয়ার লোকেরা লেগে আছে? আনহা আকাশের কথার মুখে উত্তর না দিয়ে হাত দিয়ে ইশারা করে চুপ হতে বলল। তারপর কুটকুট করে হেঁটে আকাশের কাছে এসে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আকাশ আনহার এমন অদ্ভুত আচরণ দেখে একের পর এক খালি শকট খেয়েই যাচ্ছে। কিন্তু সে এবার আর আনহাকে কিছু জিজ্ঞাসা করে না। এভাবেই 1/2 ঘন্টা কাটে। 1/2 ঘন্টা পর আকাশ নিজের নীরবতাকে ভেঙে আনহাকে আবারও জিজ্ঞাসা করে, আনহা, কি হয়েছে বলবে তো নাকি?
তুমি সেই কখন থেকে অদ্ভুত ধরনের আচরণ করছো। কি হয়েছে এখন তো অন্তত বলো। না হয়তো কি করে বুঝবো আমি তোমার সমস্যার কথা। আনহা এবারও আকাশের কথার কোনো উত্তর দেয় না। কিন্তু সে আকাশের কথার কোনো উত্তর না দিলেও সে আকাশকে ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে দাঁড়ায় আর আকাশের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে তারপর আবার পাশের রুমে চলে যায়। আনহার আচরণে আকাশ বুঝে নেয় যে কোনো একটা সমস্যা হয়েছে। তাই সে আনহার পিছু নিয়ে পাশের রুমে যায়। কিন্তু আনহা এর মধ্যেই গায়েব হয়ে গেছে। আনহার অদ্ভুত আচরণে আকাশের মাথায় বিশাল রকমের জটলা পাকে। কিন্তু সে এত কিছুর পরেও নিজের মনকে স্থির করে রাখে এটা বলে যে আনহার এমন অদ্ভুত আচরণের কথা আজ জানতে না পারলেও আগামীকাল তো ঠিক জানবে। তাই সে বেশি একটা হাইপার না হয়ে চুপচাপ বিছানায় এসে ঘুমের প্রয়াস করে। যার কিছুক্ষণ পরেই সে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। এক ঘুমে রাত প্রহর কেটে সকাল হয়। সকালে সূর্য আকাশে চারিদিকেই আকাশ ঘুম থেকে ফ্রেশ হয়ে নেয়। পরে হালকা পাতলা নাস্তা খেয়ে সোফায় বসে আনহার কাছে যাওয়ার জন্য পরিপালকের কল্পনা করতে থাকে। কারণ আজকে অফ ডে থাকায় কলেজ এবং অফিস দুটোই বন্ধ। আকাশ সোফায় বসে পরিপালকের কল্পনা করছে। কিন্তু কল্পনা এবার কাজে আসে না। সে যেভাবে বসেছিল সেভাবেই বসে আছে সোফার মধ্যে। সে পরিপালকে যেতে পারে না। পরিপালকে যেতে না পেয়ে আকাশের ভিতরে তুফান শুরু হয় এক ধরনের। কারণটা হলো সে একটা অলৌকিক শক্তি রপ্ত করে এখন সেটাকে কাজে খাটাতে পারছে না। যার দরুন তার ভিতরে মোচড় দিতে আরম্ভ করে। সে কোনো কিছু না ভেবে বিচক্ষণতার সহিত খাটে গিয়ে শুয়ে তারপর আবার কল্পনা করতে শুরু করে। এবার সে কল্পনা করতেই পরিপালকের দ্বীপের মধ্যে গিয়ে পৌঁছায়। যেই দ্বীপটা রাতের মতন অন্ধকার ছেয়ে আছে। যেটা দেখে তার মনে মনে একটা প্রশ্ন আসে যে জমিনে তো এখন দিন, কিন্তু এখানে কেন রাত হয়ে আছে এখনো। এসব নিয়ে কিছুটা সময় কল্পনা করে কাটিয়ে দেয়। কিন্তু সে তার প্রশ্নের উত্তর খুঁজে পায় না। যার কারণে সামনে হাঁটা দিয়ে পরিপালকে চলে যায়। পরিপালকের দারোয়ান আতাউর আকাশকে দেখতে পেয়েই একজন প্রহরীকে তৎক্ষণাৎ আনহাকে ডাকতে পাঠিয়ে দেয় এবং আকাশকে নিয়ে গিয়ে আগের ন্যায় একটা কক্ষে বসায়। আকাশ মিনিট 3 অপেক্ষা করতেই আনহা আকাশের কাছে চলে আসে। আনহা আকাশকে দেখতে পেয়ে চরম খুশি হয়ে যায়। যার কারণে সে আকাশকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে। আনহা চরম পরিমাণে খুশি হলেও আকাশের মনের মধ্যে রাতেই বিষয়টা নিয়ে খোঁট মারছে। তাই সে আনহাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আনহা, তুমি রাতের বেলায় এমনটা করলে কেন? কেমনটা করেছি আমি? কেমনটা করেছ তুমি জানো না তাই না? আরে অদ্ভুত, তুমি আমায় না বললে কি করে জানব? আমি রাতের বেলায় জমিনে চলে যাওয়ার কিছুক্ষণ পর তুমি জমিনে গেলে, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিল না কেন? আবার তার উপরে অন্য রুমে প্রকট হয়েছ। কাহিনীটা কি ছিল একটু বলবে? মানে কি আকাশ? রাতে আমি কখন আবার জমিনে গেলাম? মানেটা আমিও জিজ্ঞেস করছি। যে রাতে জমিনে গিয়ে এমন অদ্ভুত আচরণ করলে কেন? আকাশ, তোমার কোথাও হয়তো ভুল হচ্ছে। কারণ আমি আর রাতে জমিনে নামিনি। তাহলে কি ভূত নেমেছিল নাকি? হতে পারে। তবে বিশ্বাস করো আমি জমিনে নামিনি রাতে। তুমি দারোয়ান থেকে জিজ্ঞাসা করো যে আমি রাতে জমিনে নেমেছিলাম কিনা। না, আমার জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। তাহলে তোমার বিশ্বাস করতে হবে যে আমি রাতে জমিনে নামিনি। কারণ আমার যদি নামার এই হতো তাহলে তোমার সাথেই জনিনে নামতাম আমি। আর তাছাড়া আমার বিপদ আছে জানা সত্ত্বেও জমিনে নামব কোনো দুঃখে বলো তো আকাশ? আনহার কথা শুনে থতমত খেয়ে গেলাম।
কারণ সত্যিই তো সে যদি নামার হতো তাহলে আমি রাতে জমিনে যাওয়ার সময়ই সে আমার সাথে যেত। কারণ তার পিছনে তো শত্রু লেগেছে। সে তো একা একা জমিনে নামার কথা না। তাহলে কে ছিল সেটা? বেশ চিন্তায় পড়ে গেলাম। তখনই আনহা আবার ডাক দিয়ে জিজ্ঞাসা করল, আকাশ কি হয়েছে, কথা বলছো না যে? আনহা, তুমি নামনি সেই কথা আমি বিশ্বাস করেছি, কিন্তু সত্যি বলছি, রাতের বেলায় তোমাকে আমি জমিনে দেখেছি। তুমি আমার সাথে অদ্ভুত রকমের আচরণ করছিলে। তার উপরে আবার অন্য রুমেও প্রকট হয়েছ, যেটা দেখে বেশ অদ্ভুত লেগেছে আমার। আকাশ, তোমার কথাবার্তা শুনে আমার বুঝতে বাকি নাই যে কি হয়েছে, কিন্তু তারপরেও আমি পুরোপুরি শিওর হওয়ার জন্য একটা কাজ করতে হবে আমাকে। কি কাজ আনহা? কি কাজ বলছি, তবে তুমি তার আগে এটা বলো যে আমি তোমার সাথে কেমন ধরনের অদ্ভুত আচরণ করেছি। তুমি অন্য রুমে প্রকট হয়ে আমার রুমে এসেছ। পরে আমি তোমায় একটা প্রশ্ন করাই, তুমি আমাকে ইশারা করে না করেছ। পরে এসে অদ্ভুতভাবে আমায় জড়িয়ে ধরে আধ ঘন্টা খানিক শুয়েছিলে। আধ ঘন্টা পার হতেই যখন আমি আবার প্রশ্ন করি, তখন তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমায় ছেড়ে দিয়ে উঠে দাঁড়াও এবং অদ্ভুতভাবে এক নজর আমার দিকে তাকিয়ে পাশের রুমে গিয়ে গায়েব হয়ে যাও। ওয়েট, কেন? চুপচাপ থাকো, প্রশ্ন করিও না তুমি। আমি আমার কাজ করে পড়ে বলছি। আচ্ছা। তারপর আর কোনো প্রশ্ন করলাম না। কিন্তু আনহা অদ্ভুতভাবে আমায় জড়িয়ে ধরে শরীরের ঘ্রাণ নিতে আরম্ভ করল। এভাবে মিনিট কয়েক যেতেই সে চোখ বড় বড় করে আমায় বলল, আকাশ, গতকাল আমি জমিনে নামিনি। গতকাল যে জমিনে নেমেছে সে কাকাতুয়া গোত্রের একটা শয়তান নারী ছিল, যে কিনা আমার রূপ ধরে তোমার কাছে গিয়েছে। তাই তো তোমাকে সে হাত দিয়ে ইশারা করেছে, চুপ থাকতে বলেছে, কারণ সে তোমার সাথে কথা বললেই ধরা খেয়ে যাবে। তাই সে কথা না বলে চুপচাপ নিজের কাজ চালিয়ে গেছে। কি হো, কাকাতুয়ার লোকরা তোমার রূপ ধরে আমার কাছে এসেছে মানে কি? সত্যি বলছি, কাকাতুয়ার একটা শয়তান নারী তোমার কাছে গিয়েছিল। আনহার কথা শুনে কলিজাটা নাড়া দিয়ে উঠল। কিন্তু একটা জিনিস আমার বুঝে আসছে না, যে সে কি করতে আনহার রূপ ধরে আমার কাছে গিয়েছিল। তার কাজ কি আমাকে দিয়ে? আর কি করেই বা আমার খবর পেয়েছে তারা? আচ্ছা, আনহা আমাকে দিয়ে তার কাজ কি? আর কি করে জানতে পেরেছে সে আমার কথা? কাজ কি সেটা সঠিক বলতে পারল না, তবে শিওর করে এটা বলতে পারি যে তুমি পরিপালক থেকে বের হয়ে দ্বীপে যাওয়ার পর সে তোমার বিষয়ে জেনেছে এবং তোমার পিছু নিয়েছে। কারণ দ্বীপ থেকেই তারা আমার উপরে আক্রমণ করেছিল। সো আমি তোমার পিছু নেওয়ার বিষয়ে নিশ্চিত। ওহহ, আচ্ছা, এই ব্যাপার তাহলে। কিন্তু ওর চিন্তাধারা সম্পর্কে যে আমি জানতে পারলাম না, এবং সেও তার কাজে কর্মে আমাকে তেমন কিছু জানান দিল না, খালি আমায় জড়িয়ে ধরে শুয়েছিল। পরে সে চলে গেছে। দেখো, তার মোটিভ খারাপ সেটা আমি নিশ্চিত করেই তো বললাম। কারণ ভালো হলে তো তারা আমাদের পিছনে লাগত না এবং পরিপালককে নিজের দখলে করে নিতে চাইত না। তাদের পুরো গোত্রটাই খারাপ। তাহলে তাদের মোটিভ কি করে ভালো থাকবে? আর সে খারাপ মোটিভ নিয়ে গেলেও তোমার কিছু করতে পারেনি, কারণ তারা জমিনে গিয়ে কোনো মানুষকে ক্ষতি করার ক্ষমতা রাখে না এবং কোনো মানুষকে ক্ষতি করতে পারবেও না। আর তোমার তো ভুলেও না, কারণ তোমার শরীরে আমার অলৌকিক শক্তির অনেকখানি বৈশিষ্ট্য রয়েছে। তাই তারা কখনোই তোমার ক্ষতি করতে পারবে না। বাহ, তোমার সোল আমার শরীরে প্রবেশ করানোর ফলে দেখি অনেক পাওয়ারফুল হয়ে গেছি আমি।
হুম, অনেক পাওয়ারফুল হয়ে গেছো তুমি। আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করিও না, কারণ তোমার বিপদে আপদে ঢালস্বরূপ আমি তোমার সাথে আছি সর্বক্ষণ। সো এবার চলো, জমিনে নিয়ে যাব তোমাকে। হুম, চলো। তারপর আনহাকে সাথে নিয়ে পরিপালক থেকে বের হয়ে দ্বীপে চলে আসলাম। দ্বীপে আসতেই আমাদের সামনে ভয়ঙ্কর রমকের এক সুন্দরী নারী প্রকট হল, যাকে দেখে আমার খেয়াল কয়েক সেকেন্ডের জন্য হারিয়ে গেছে। কিন্তু আমি কিছুক্ষণ যেতেই নিজেকে সামলে নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কে আপনি? কিন্তু সে আমার কথার কোনো উত্তর না দিকে কিছু একটা আমাদের দিকে সজোরে ফিক্কা মেরেছে। আমার পাশেই আনহা ছিল। সেই সাথে সাথে আমার পিছনে গিয়ে নিজেকে আত্মগোপন করে। আর সামনের সুন্দরী মেয়েটার ফিক্কা দেওয়া জিনিসটা আমার শরীরে এসে লেগেছে। কিন্তু তাতে আমার কিছুই হয়নি, বরং ফিক্কা দেওয়া জিনিসটা আমার শরীরে লেগে সেটা ধোঁয়ায় পরিণত হয়ে নিমিষেই হাওয়ার সাথে মিশে গেছে। তখনই আনহা পিছন থেকে আমাকে বলে, আকাশ, এই মেয়েটা কাকাতুয়ার লোক। সেই সুন্দরী নারীর ভেস ধরে তোমায় গোমরা করে আমার ক্ষতি করতে চেয়েছে। আনহার মুখে এমন ধারা কথা শুনতাই মাথার রক্ত টকবক করে ফুটতে আরম্ভ করল। কি হহ, তুই আমার প্রেয়সীর ক্ষতি করবি? ওয়েট, তোর ষলকলা পূর্ণ করছি। এটা বলেই দ্বীপের মধ্যে থেকে মাঝারি সাইজের একটা পাথর কুড়িয়ে নিয়ে সজোরে সেই মেয়েটার শরীরে ফিক্কা মারলাম, যার ফলে পাথরটা গিয়ে সোজা তার শরীরে লাগল এবং পরক্ষণেই তার রূপটা পরিবর্তন হয়ে কুৎসিত একটা শয়তানের আকৃতি ধারণ করল, যেটা দেখে আমি যেন আর নিজের মধ্যে নেই। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভয় কাঁপতে আরম্ভ করেছে। অন্যদিকে আনহা পিছন থেকে আমার শার্ট সজোরে খামচে ধরে আছে। চলবে।